This computer share screen. স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা ওপেন হয়েছে? আপনারা আনমিউট করে কথা বলতে পারেন। হ্যালো, আচ্ছা আপনারা কি কথা বলতে পারছেন না নাকি? আমি একটু শুনতে চাচ্ছি যে স্যার আদাব স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই জিনিসটা শুনতে চাচ্ছিলাম যে অনেকের কথা আমি শুনতে পাচ্ছিলাম না। মাঝে মাঝে স্যার কথা কি মনে হয় থেমে যায়, এরকম হয় মাঝে মাঝে। ও আচ্ছা, আমি এখন কি ঠিক শোনা যাচ্ছে ক্লিয়ার? আর জি জি আমার এখন হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর পাওয়ার পয়েন্টটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? ওকে জি স্যার। ওকে, তাহলে ক্লাস শুরু করি। গুড আফটারনুন সবাইকে। সবাই একটু মিউট করে নেন, আমি একটু সবাইকে অ্যাডমিট করে নিই। ওকে, তো আজকে আমরা কি বিষয় পড়ব? তো গতদিন আমরা পড়েছিলাম হচ্ছে প্রাচীন জনপদের ওই জায়গাটাতে গিয়ে শেষ করেছিলাম, এবং বাংলায় মুসলিম শাসনের একটা মানে প্রারম্ভের দিকের একটা আলোচনা করেছিলাম। তো মাঝখানের অনেক বড় একটা এরিয়া আছে, যেই এরিয়াটা নিয়ে আমি আলোচনা করিনি, আজকে করব ভেবেছিলাম। তো এর মধ্যে যেমন ধরেন মুঘল শাসনের একটা বড় অধ্যায় এবং মুসলিম শাসকদের একটা অনেক বড় এরিয়া এখানে রয়ে গেছে। তো এই এত বড় এরিয়াটা যদি আমি আলোচনা করতে যাই, পুরো পুরো এরিয়াটা, তাহলে দেখা যাবে যে আসলে এখান থেকে খুব বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু আসে না। কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, যেমন ফর এক্সাম্পল পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ, মুঘল শাসনের যে পার্টটা, ওই এরিয়া থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো আমি ভেবেছি যে ওই এরিয়াটা আমরা আপাতত অফ রাখছি। অর্থাৎ আজকে আমরা স্টার্ট করব হচ্ছে মূলত বাংলায় ইউরোপীয়দের আগমন থেকে, এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। এবং এই চ্যাপ্টার থেকে আজকে আমাদের টার্গেট হচ্ছে 1905, যদি সম্ভব হয় বঙ্গভঙ্গের পরেও আমরা কিছু দূর আগাবো। মূলত এই অংশটা আজকে আমরা পড়তে চাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি সময় দিতে চাচ্ছি হচ্ছে বঙ্গভঙ্গ থেকে 1971 পর্যন্ত যে সময়টা, এই টাইমটাকে আমি বেশি প্রায়োরিটি দিব। এবং যদি আমি দেখা যাচ্ছে মাঝখানের এই মুসলিম শাসনের এত বড় ইতিহাস আলোচনা শুরু করি, তাহলে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে মানে এই বিষয়টা নিয়ে অনেক সময় চলে যাচ্ছে এবং পরবর্তীতে আমাদের মূল আলোচনাগুলোতে আমরা সময় কম পাবো। তো এই কারণে আমি আজকে শুরুটাই করব হচ্ছে ইউরোপীয়দের এই ভারতীয় উপমহাদেশে আগমন, কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলো, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মাধ্যমে পলাশির যুদ্ধ এবং তৎপরবর্তী বাংলা শাসন ব্যবস্থা কিভাবে ইংরেজদের হাতে আসলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা, এই পর্যায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে বাংলা বিভাগ, অর্থাৎ আমি এর আগের দিন বলেছিলাম যে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট 1905 থেকে 1971 যে অংশটা। তো সেই কারণে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপমহাদেশে ইউরোপীয়দের আগমন থেকে একদম বঙ্গভঙ্গ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। অনেকগুলো টপিক, তো যেহেতু ইতিহাস, আমি অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আলোচনা করব, এবং সেই সাথে আপনার কিছু কাহিনী থাকবে। যদি বিষয়গুলো সম্বন্ধে আগে আপনাদের পরিচয় না থাকে, তাহলে হয়তোবা মনে হবে যে এত আলোচনা একদিনে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম
এবং সেই কারণে আমাদেরকে একটু ফাস্ট আগাতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে আমরা টাচ করে করে যাব, গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে তো আপনারা বই পড়বেনই। তো এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথা। তো আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, বাংলা ইউরোপীয়দের আগমন। প্রথমেই বাংলায় আসে হচ্ছে মূলত পর্তুগিজরা। তো ইউরোপীয়দের আগমনের কারণটা কি? ইউরোপীয়দের আগমনের ঘটনার মানে প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো? এই যে এখানে দেখেন, আপনাদের ইন্টারন্যাশনাল প্রথম ক্লাসের কথা অনেকের মনে আছে। তো এই যে দেখেন, এই সাগরটার নাম কি? সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এটা হচ্ছে লোহিত সাগর। আপনারা একটু প্রথম ক্লাসে ফিরে যান, প্রথম ক্লাসে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লোহিত সাগর আর এই যে দেখেন কৃষ্ণ সাগর। এই কৃষ্ণ সাগরের পাশে এই বর্তমান যে ইস্তাম্বুল যেটাকে আমরা বলি, এটার তৎকালীন নাম ছিল 1453 খ্রিস্টাব্দের দিকে এই যে কনস্টান্টিনোপল, এই জায়গাটার নাম বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। এই অংশটা যখন অটোমান সাম্রাজ্য, আসলে অটোমান সাম্রাজ্য নিয়ে আমরা কিছু আলোচনা আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে, সেজন্য আমি আর এখন অটোমান সাম্রাজ্য নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি না। জাস্ট ঘটনার লিঙ্ক হিসেবে যে বাংলায় কেন ইউরোপীয়দের আগমন হওয়া শুরু করলো। তো এই ইস্তাম্বুল শহর যখন অটোমান সাম্রাজ্যের হাতে চলে যায়, তখন কি হয়, এই ভারতীয় উপমহাদেশে সাথে জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় ইউরোপীয়দের। মূলত এর ফলেই কিন্তু উপমহাদেশে ইউরোপীয়দের আগমন শুরু হয়। প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন পড়ে। আগে যে জলপথ দিয়ে তারা আসতো, এখন আর ঠিক সেই জলপথ দিয়ে তারা আসতে পারছে না। সেজন্য প্রাচ্যের সাথে অর্থাৎ ইস্টের সাথে ওয়েস্টের বাণিজ্যের জন্য একটা জলপথ আবিষ্কার করার প্রয়োজন পড়ে। আর এই কারণে ইউরোপীয় শক্তিরা অর্থাৎ ইউরোপিয়ানরা যারা ছিল, যেমন হচ্ছে পর্তুগিজ, ডেনমার্ক, ইংরেজ, তাদের কি হয়, উপমহাদেশে আসার অভিযান শুরু হয়। একটা ভিন্ন জলপথ আবিষ্কার করতে গিয়ে মূলত এই ভারতীয় উপমহাদেশের সাথে তাদের পরিচয় হয় এবং এই অঞ্চলে তারা আসতে শুরু করে। তো এটা হচ্ছে মূলত মানে ইউরোপীয়দের আমাদের ভারতীয় উপমহাদেশে আগমনের প্রেক্ষাপট। তো আপনারা জানেন অনেকেই, মূলত যে সমস্ত উপনিবেশকারীরা যারা ছিল, অর্থাৎ যারা বিভিন্ন উপনিবেশ তৈরি করেছেন, তাদের মধ্যে ভারতীয় উপমহাদেশে যারা যারা এখানে শাসন করে গেছে বা বিভিন্ন জায়গায় বাণিজ্য করেছে, তো তাদের মধ্যে পর্তুগিজরা হচ্ছে প্রথম। পর্তুগিজরাই কিন্তু প্রথম এই ভারতীয় উপমহাদেশে আসেন এবং এই পর্তুগিজ নাবিকদের মধ্যে প্রথম যে নাবিক বাংলাদেশে আসেন তার নাম হচ্ছে ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা প্রথম তিনি এই ভারতীয় উপমহাদেশে আসেন পর্তুগিজ থেকে। এই যে দেখেন পর্তুগাল, এই পর্তুগালের যে রাজধানী লিসবন, এই লিসবন থেকে মূলত যাত্রা শুরু করে, এই যে দেখেন লিসবন থেকে যাত্রা শুরু করে ভাস্কো দা গামা এই যে এদিকে হয়ে, এই যে যেটাকে আমরা বলি উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, দেখেন 1497 সালে উনি আসেন হচ্ছে উত্তম আশা অন্তরীপ হয়ে এদিকে, অর্থাৎ ভাস্কো দা গামা এই রোড হয়ে এদিকে আফ্রিকার পার ঘেঁষে, ঠিক আছে, এই যে মোম্বাসা, আফ্রিকার পার ঘেঁষে এই যে ভারতীয় ভারত সাগরের পাশ দিয়ে তিনি কোথায় পৌঁছান, এই কালিকট বন্দর। কালিকটকে আবার অনেকে কলকাতা মনে করেন না, কালিকট নামে একটা আলাদা বন্দর আছে, এই যে দেখেন ঠিক গোয়ার পাশাপাশি এই জায়গাটাতে, অর্থাৎ দক্ষিণ ভারতের এই কালিকট বন্দরে এসে পৌঁছায় কে, ভাস্কো দা গামা মূলত। এবং এই সালটা কত ছিল? সালটা ছিল হচ্ছে 1498 খ্রিস্টাব্দের 27 মে, 27 মে। এই সময়ে তিনি কি করেন, ভাস্কো দা গামা তিনি ভারতে আগমন করেন এবং তারই আগমনের মাধ্যমে মূলত এই পর্তুগিজদের ভারতীয় আসার পথ সুগম হয় এবং ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক ভারতীয়দের সাথে হতে শুরু করে।
1538 সালের দিকে 1538 সালের দিকে দেখেন চট্টগ্রাম এবং সাতগাঁওয়ে তারা শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে। কারা? পর্তুগিজরা। এবং কি করে? পর্তুগিজরা এদেশে আগত ইউরোপীয় অন্যান্য শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে দেশ থেকে ত্যাগে বাধ্য হয়। বিশেষ করে অন্যান্য যারা, যেমন পরবর্তীতে দিনেমাররা আসে, তাদের সাথে যুদ্ধ হওয়ার মাধ্যমে, অর্থাৎ তাদের দ্বারা পরাজিত হয়ে এই স্থান তারা ত্যাগ করে। তো পর্তুগিজরা মাঝখানে আরো কিছু কাজ করে, যেমন তার মধ্যে 1579 সালটা ছিল 1579। এই 1579 সালে তারা হুগলি নামক স্থানে, আপনারা জানেন আমাদের বাংলার দিকে হুগলি, এই হুগলি জেলা কলকাতার নিকটবর্তী, এই হুগলি জেলায় তারা কি করে? তারা তাদের উপনিবেশ তৈরি করে। এরপর তারা কি করে? তারা উড়িষ্যা এবং বাংলার অঞ্চল, উড়িষ্যা কোন অংশটা? উড়িষ্যা হচ্ছে এই যে ভারতের ম্যাপটা এরকম, তো উড়িষ্যাটা হচ্ছে এই জায়গায়, আর এই জায়গায় হচ্ছে মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপটা মূলত। তো এই উড়িষ্যা এবং বাংলার উড়িষ্যা কিন্তু কাছাকাছি, এবং আপনারা খেয়াল করলে দেখবেন উড়িষ্যার বর্ণমালা এবং মানে উড়িয়া বর্ণমালা, যেটা উড়িয়া বর্ণমালা এবং বাংলা মানে আমাদের বাংলা বর্ণমালার মধ্যে অনেক মিল রয়েছে, ভাষার ক্ষেত্রেও মিল রয়েছে। তো তারা কি করে? এই বাংলা এবং বিহারে, বিহার বলতেছি, বাংলা এবং উড়িষ্যায় তাদের বসতি স্থাপন করে। এবং পর্তুগিজরা কি করে? বিভিন্ন রকমের অপকর্ম এবং দস্যুতা শুরু করে। আসলে ভারতবর্ষ ওই সময়টাতে অনেকে এটাকে সোনার হরিণ বলতো, বা এখানে অনেক ধনরত্ন পাওয়া যায়, যেটা আমরা আগেও শুনেছি যে এখানে হচ্ছে ধন সম্পদে পরিপূর্ণ একটা রাজ্য বলে চিন্তা করা হতো। তো ওই সময়ে আচ্ছা, আজান দিচ্ছি, আমি আজানটার জন্য একটু ওয়েট করি, আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করছি। ভাইয়া, আপনার হেলথের পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, হেলথ পরীক্ষা ভালো হয়েছে, সমস্যা হয় নাই কোনো, ভালো হয়েছে। ভাইয়া, হেলথের ইয়েটা কি সবসময় থাকে? সব বিসিএসসি থাকে? হ্যাঁ, সব বিসিএসসি সব সময় থাকে। এখানে কি ভাইয়া সব পোস্টে কি আপনার হাইটের ব্যাপার থাকে? না না, সব পোস্টে হাইটের ব্যাপার থাকে না। এখানে যেমন ধরেন পুলিশ, আনসার, এই জাতীয় যে পোস্টগুলো থাকে ওইগুলাতে হাইটের বিষয় থাকে। অ্যাডমিনে কি ভাইয়া হাইটের কোনো প্রবলেম করবে? অ্যাকচুয়ালি আমার তো হাইট কম। হ্যাঁ আমার আমার হলো 4'10" একটু নিচে আর কি। হ্যাঁ। তো এখন আমি এটা নিয়ে আর কি একটু টেনশনে আছি, যদি হেলথের মেডিকেল হয় তাহলে কি আপনার এটা? আপনার ফার্স্ট চয়েস কি? আমি ফার্স্ট অ্যাডমিন দিয়েছিলাম, বিনতি বলছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে কি আপনার মানে পুলিশ চয়েস আছে আপনার? না, আমি পুলিশ, আনসার এগুলো আমি তাহলে কিছুই রাখি আমার তাহলে চয়েসে। তাহলে আর কোনো অন্য কোনো ক্যাডারে কোনো প্রবলেম হবে না, হাইট কোনো প্রবলেম না, আপনি যে কোনো ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই, এখানে কোনো হাইট নিয়ে না, কোনো প্রবলেম যে নেই। ইয়েতে আপনার বেশি হাইট উল্লেখ থাকে, যে কোনো নর্মাল ক্যাডারও, সেজন্য ভাবলাম যে ওটার জন্য কোনো প্রবলেম হবে কিনা। না না না, ওই বিসিএস এ, এই বিসিএস এ পুলিশ আনসার বাদে আমি অন্যান্য ইয়েগুলোতে দেখিনি যে এরকম হাইট উল্লেখ আছে বা কিছু, এই ধরনের কিছু দেখি। আচ্ছা।
ওকে, তো আমার এখানে আজান শেষ, আমি আবার শুরু করছি। তো এই পর্তুগিজরা এসে কি করে, ভারতের বিভিন্ন জায়গায় তারা কি করে বাণিজ্য কুঠি নির্মাণ করে। বাণিজ্য কুঠি মিনস তারা তাদের বিজনেস এক্সপানশনের জন্য অনেক কাজ করতে থাকে। তো এই বিজনেস এক্সপানশন করতে গিয়ে তারা বিভিন্ন রকমের অপকর্ম, দস্যুতা, এই সমস্ত বিষয়গুলোতে জড়িয়ে পড়ে পর্তুগিজরা। আর যে কারণে বাংলার যে সুবেদার ছিলেন তৎকালীন শায়েস্তা খান, তাদের চট্টগ্রাম এবং সন্দ্বীপে এই দুই জায়গায় তাদের দুইটা ঘাঁটি ছিল। একটা ছিল হচ্ছে চট্টগ্রাম, আরেকটা হচ্ছে সন্দ্বীপ। চট্টগ্রাম পাশাপাশি। এই চট্টগ্রাম এবং সন্দ্বীপের এই দুইটা ঘাঁটি দখল করে তাদেরকে বাংলা থেকে বিতরণ করেন, মানে তাড়িয়ে দেন হচ্ছে আমাদের বাংলার তৎকালীন সুবেদার শায়েস্তা খান। শায়েস্তা খানের একটা কথা আপনারা সবাই জানেন যে তার আমলে মানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো এই হচ্ছে মোটামুটি পর্তুগিজদের সম্বন্ধে তথ্য। এর বাইরে তেমন কিছু জানার প্রয়োজন নেই। পর্তুগিজ থেকে প্রশ্ন আসবে যে প্রথমে অর্থাৎ ভাস্কো দা গামা কত সালে তিনি আসেন, তিনি কোন বন্দরে পৌঁছান, তারপর হচ্ছে তারিখটা যদি আসে, যদি প্রশ্ন কঠিন করে তাহলে আসতে পারে যে তিনি কত তারিখে আসেন। 27 মে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে তিনি উপস্থিত হন। এই হচ্ছে মোটামুটি। আর তাকে কারা বিতাড়িত করে, তাকে চট্টগ্রাম এবং সন্দ্বীপের ঘাঁটি দখল করে বিতাড়িত করে হচ্ছে বাংলার সুবেদার শায়েস্তা খান। এই হচ্ছে তথ্য। এবার আসি হচ্ছে ওলন্দাজ এবং দিনেমাররা। ওলন্দাজ কারা? ওলন্দাজ বলতে বোঝাচ্ছি আমরা ডাচদের। ডাচ মানে যারা হল্যান্ডের অধিবাসী, তারা হচ্ছে ডাচ, তাদেরকে বলা সংক্ষেপে ডাচ। এবং এই ডাচরা কি করে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হওয়ার আগেও যে প্রতিষ্ঠান ছিল তার নাম হচ্ছে এই যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারাও কিন্তু এই বাণিজ্য করার জন্যই এই দেশে আগমন করে। তো তারা কত সালে এই ভারতীয় উপমহাদেশে আসে? তারা আসে হচ্ছে 1602 সালে। ভারতীয় উপমহাদেশে এই ওলন্দাজরা বা ডাচরা আসে 1602 সালে। এই প্রশ্নটা বহুবার বিসিএস এসেছে, বিসিএস বলতেছি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে যে ওলন্দাজরা বা ডাচরা কত সালে এই ভারতীয় উপমহাদেশে আসে। উত্তর হচ্ছে 1602 সালে। এবং কোম্পানির যে সনদ, সেই সনদ অনুসারে তারা কালিকট, নাগাপট্টম, বাংলার চুঁচুড়া এবং বাঁকুড়ায় তারা কি করে বাণিজ্য কুঠি স্থাপন করে। যেটা বলছিলাম, তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিজনেস এক্সপ্যান্ড করা। এবং তারা কি করে 1519 সালে বিদারার যুদ্ধ নামে একটা যুদ্ধ ছিল, এবং সেই যুদ্ধে তারা ইংরেজদের কাছ থেকে পরাজিত হয়ে এই ভারতীয় উপমহাদেশ মূলত ত্যাগ করে। এবং 1805 সালের দিকে তারা, সময়টা ছিল 1805, সেই 1805 সালে ওলন্দাজরা এই ভারতীয় উপমহাদেশ থেকে তাদের মালপত্র প্যাক করে আবার স্বস্থানে প্রত্যাবর্তন করে। তো হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়। তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে বাণিজ্যের উদ্দেশ্যে 1602 খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে। এবং 1579 খ্রিস্টাব্দে ওলন্দাজরা বিদ্রোহের যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। 1805 সালে তারা এই দেশ পরিত্যাগ করে। এবং ওলন্দাজদের পরপরই কারা আসে? ডিনেমার বা ডেনমার্কের যারা অধিবাসী। আগে কারা ছিল একটু খেয়াল রাখেন। অর্থাৎ হল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? ওলন্দাজ বা ডাচ। আবার একই সাথে ডেনমার্কের যারা অধিবাসী তাদেরকে কি বলা হচ্ছে? ডিনেমার। এবং তারাও কি করে, তারা এই ভারতীয় উপমহাদেশে আসে এবং তারাও একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। সেটার নাম কি? ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এবং তারা মূলত 1620 সালের দিকে এই বাংলার শ্রীরামপুরের দিকে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। এবং 1845-এর দিকে, সময়টা ছিল 1845, সেই 1845-এর দিকে তারা ইংরেজদের কাছ থেকে তাদের বাণিজ্য কুঠি বিক্রি করে দিয়ে এই উপমহাদেশ ছেড়ে চলে যায়। তো মোটামুটি এই হচ্ছে ছোট ছোট বিষয় ওলন্দাজ এবং ডিনেমারদের সম্বন্ধে। এরপরে আসি ইংরেজ শাসনে আমাদের ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছরের শাসনে ছিল। ইংরেজরা কিভাবে ভারতীয় উপমহাদেশে আসে, কিভাবে ধীরে ধীরে তারা আমাদের এই বাংলায় আধিপত্য বিস্তার করে, শুধু বাংলা না পুরো ভারতে তারা কিভাবে আধিপত্য বিস্তার করে, সেই ইতিহাস আমরা জানবো। তবে আমাদের জন্য ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ না, আমরা বেসিক্যালি আমাদের এই বাংলার যে অঞ্চলটা, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই অঞ্চলটা নিয়ে কথা বলবো। এই অঞ্চলে কারা শাসক ছিল এবং ওই অঞ্চলে ইংরেজদের প্রভাবটা কিরকম ছিল, মূলত এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়।
ওকে, তো ইংরেজরাও সমুদ্র পথে আসে। আগে তো যাত্রা সমুদ্র পথেই ছিল, সমুদ্র পথে আসে মূলত প্রথমে কিছু ব্যবসায়ী, যাদেরকে আমরা বলি বণিক। এই বণিক বা ব্যবসায়ী তারা কি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা বণিক সংঘ গড়ে তোলে ইংল্যান্ডে। এবং এই বণিক সংঘটা 1600 সালে, খেয়াল করেন, 1600 সালে তৎকালীন রানী কুইন রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদি, জাস্ট 15 বছর মেয়াদি একটা মানে চুক্তি করে আর কি, একটা সনদ প্রাপ্ত হয় যে ওরা গিয়ে ওইখানে বাণিজ্য করতে পারবে। এই ধরনের একটা সনদপত্র তারা লাভ করে, এবং এই সনদপত্র নিয়ে তারা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবসা করার জন্য তৎকালীন আমাদের বাংলার শাসক ছিল মুঘল শাসকদের অন্যতম আকবর, সেই আকবরের দরবারে এসে উপস্থিত হয়। এবং আকবরের দরবারে উপস্থিত হওয়ার পর ক্যাপ্টেন হকিন্স নামে, জাহাঙ্গীর হবে না? না, জাহাঙ্গীর পরে। আমরা কিন্তু এখানে আলাপ করতেছি একদম প্রথম থেকে। জাহাঙ্গীরের আলোচনা পরে আসে, এবং কিভাবে পরবর্তীতে জাহাঙ্গীর দিল্লির সম্রাট ফররুখশিয়ার কিভাবে তাদেরকে সবকিছু দিয়ে দেয়। তো আকবরের দরবারে হাজির হয়। তারপর ক্যাপ্টেন হকিন্স 1608 সালে, এই তখনকার রাজা ছিল হচ্ছে জেমসের সুপারিশ প্রাপ্ত নিয়ে তারা সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করে। তাহলে 1600 সালে বণিক টিম যারা আসে তারা কার সাথে সাক্ষাৎ করে? আকবরের সাথে। আর 1608 সালে ক্যাপ্টেন হকিন্স যখন আসে, সেটা সালটা কত? সেটা হচ্ছে 1608। এই 1608 সালে সাক্ষাৎ করে হচ্ছে জাহাঙ্গীরের সাথে। তাহলে 1600 সালে কার সাথে সাক্ষাৎ? আকবরের সাথে। এবং এটা কারা করে? এটা করে হচ্ছে একটা বণিক গোষ্ঠী। কারা? তারা ছিল হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা আসছিল। আর পরবর্তীতে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের সাথে তার দরবারে সাক্ষাৎ করতে আসে। ক্যাপ্টেন হকিন্স। ওকে, এরপরে এই অনুমতি সাপেক্ষে, অর্থাৎ জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি সাপেক্ষে 1612 সালে জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি সাপেক্ষে 1612 সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময় চাকরির পরীক্ষা আসে যে কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে ইংরেজরা প্রথম? উত্তর হচ্ছে সুরাট। কত সালে স্থাপন করে? 1612 সালে। অর্থাৎ ক্যাপ্টেন হকিন্স জেমসের সুপারিশপ্রাপ্ত নিয়ে কার সাথে সাক্ষাৎ করেন? সম্রাট জাহাঙ্গীরের সাথে। তখন তৎকালীন রাজা কে ছিল? রাজা প্রথম জেমস। এইভাবে এই জায়গাগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। তারপরে 1615 সাল, অর্থাৎ 1612 সালে ইতিমধ্যে তারা সুরাটে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। এরপরে 1615 সালে জেমসের একজন দূত আসে, রাষ্ট্রদূত। জেমসের এই দূতের নাম হচ্ছে টমাস রো। তিনি সম্রাটের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা আদায় করে, অর্থাৎ আরো কিছু চুক্তির মাধ্যমে। অর্থাৎ তারা তো সবসময় সুবিধাবাদী ছিল, তারা মানে সম্রাটদেরকে মানে বিভিন্নভাবে কনভিন্স করে বিভিন্নভাবে বাণিজ্যিক সুবিধা আদায় করে নিতেন। এবং টমাস রো উনিও এখানে প্রায় 1618-19 2 বছর এখানে ছিলেন উনি, এবং পরবর্তীতে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন 1619 সালের দিকে টমাস রো। ইতিমধ্যে তারা কি করে, এদিকে সুরাট, আগ্রা, দেখি আমার ম্যাপটা এখানে আছে কিনা। আচ্ছা, ম্যাপটা আমি পরের পেজে রাখছি। এই দেখেন, এখানে চিত্রে দেখানো হচ্ছে যে কিভাবে সম্রাট জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিন্স তিনি এসে এবং এখানে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি লাভ করে। ওকে, কোম্পানি তার দ্বিতীয় বাণিজ্য কুঠি, সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করার পরে দ্বিতীয় বাণিজ্য কুঠিটা স্থাপন করা হচ্ছে মসলিমপট্টমে, এবং তারপরে বালাসোর। এইভাবে আস্তে আস্তে মাদ্রাজ সহ অন্যান্য জায়গাগুলোতে বিভিন্ন ওই সময়কার, অর্থাৎ আপনারা দেখবেন পশ্চিম উপকূল থেকে শুরু করে ওই পাশে সাউথ ইন্ডিয়ার ওই দিকে অনেকগুলো কান্ট্রিতে তারা কিন্তু
তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে পরপর। এটা ছিল হচ্ছে ওই অঞ্চলের ঘটনা, অর্থাৎ তখনও এই দিল্লির সাথেই কিন্তু যোগাযোগ হচ্ছে। পরবর্তীতে বাংলার সুবেদার তখন ছিল হচ্ছে বাংলার সুবেদার ছিলেন হচ্ছে শাহ সুজা। এই শাহ সুজার অনুমোদন লাভ করে 1658 সালের দিকে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখান থেকেও প্রশ্ন আসে যে কার আমলে ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেন? উত্তর হচ্ছে সুবেদার শাহ সুজার আমলে। কত সালে? 1658 সালে। কোথায়? হুগলিতে। এবং পাশাপাশি তারা কাশিম বাজার, ঢাকা এবং মালদাতেও বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। এবং পরবর্তীতে একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে 1658 সালের ঘটনা। এইদিকে এই বোম্বাই যে শহরটা ছিল, বোম্বে শহর, তৎকালীন মুম্বাই, এখনকার বর্তমানে মুম্বাই বা বোম্বে, এই বোম্বে শহরটাও তারা যৌতুক হিসেবে লাভ করে। কিভাবে? ইংল্যান্ডের যে রাজা ছিল তৎকালীন কিং সেকেন্ড চার্লস, এই সেকেন্ড চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ে হয়, আর বিয়ের যৌতুক হিসেবে তারা লাভ করে হচ্ছে তৎকালীন মুম্বাই এবং বর্তমান বোম্বে সিটি। এবং যখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুম্বাই শহরে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে, সাথে সাথে কিন্তু তারা শহরটাকে কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত করে ফেলেছে। এই হচ্ছে 1668 পর্যন্ত ঘটনা। ওকে, এরপরে 1690 সালে জব চার্নক নামে একজন ইংরেজ, এই তথ্যটাও খুব ইম্পর্টেন্ট, জব চার্নক নামে খুব ইম্পর্টেন্ট, 1690 সালের দিকের ঘটনা। জব চার্নক 1200 টাকার বিনিময়ে, শুধুমাত্র 1200 টাকার বিনিময়ে তৎকালীন বা এখনকারও কলকাতা সুতানটি 1, 2 এবং 3, গোবিন্দপুর, এই 3টি গ্রামের তারা কি করে? জমিদারি সত্ত্ব লাভ করে। তাহলে কোন 3টা? এটাই কিন্তু বাংলায় তাদের মানে একটা বড়, বাংলায় তাদের শাসন ব্যবস্থাকে এস্টাবলিশ করার জন্য একটা বড় পয়েন্ট ছিল এই সময়টা, যে তারা কলকাতা সুতানটি এবং গোবিন্দপুরে আগে তারা শুধু বাণিজ্য করত। দেখেন আস্তে আস্তে কিভাবে বিজনেস থেকে তারা দখলের কায়দায় চলে আসছে। তো বাণিজ্যের জন্য আসছে, বাণিজ্যের জন্য অনুমতি নিছে সম্রাটদের কাছ থেকে, তৎকালীন সময় সুবেদারের কাছ থেকেও নিছে। কিন্তু এই যখনই জব চার্নক কি করলো, 1200 টাকা দিয়ে এই 3টা জায়গার জমিদারিত্ব কিনে নিল। এবং এই 3টা জায়গা কোথায়? ভাগীরথী নদীর তীরবর্তী এই 3টা গ্রামকে কেন্দ্র করে পরবর্তীতেই এই কলকাতা নগরের জন্ম হলো। এবং আধুনিক বর্তমান যে আমরা কলকাতা দেখি, এই কলকাতা কিন্তু মূলত এই ব্রিটিশদের সৃষ্ট কলকাতায়। আপনার কলকাতা গেলে দেখবেন যে এখনো সেই ব্রিটিশ সাম্রাজ্য যে এখানে ছিল সেটার ছাপ আপনি পরতে পরতে দেখতে পাবেন। অনেক পুরাতন বিল্ডিং এখানে আছে, ব্রিটিশদের এস্টাবলিশড অনেক স্থাপত্য কলাও এখানে রয়েছে। এবং এই কোম্পানি কিন্তু পরবর্তীতে 1700 সালে কি করে? ইংল্যান্ডের রাজা, তৎকালীন যে ইংল্যান্ডের রাজা ছিল থার্ড এই থার্ড উইলিয়ামসের নাম অনুসারে কি করে? ফোর্ট উইলিয়াম দুর্গ, আপনারা বাংলায় পড়েছেন যে ফোর্ট উইলিয়াম কলেজ একটা খুব বিখ্যাত অবদান আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে রেখেছে। ফোর্ট উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেন 1700 সালে। তাহলে দেখেন, এই যে দেখেন 1690 থেকে 1700, মাত্র 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সের মধ্যেই কিন্তু তারা অলরেডি একটা দুর্গ স্থাপনের কাজ সমাপ্ত করে ফেলে। জাস্ট 3টা গ্রাম, এই 3টা গ্রামকেই কিন্তু তারা পরবর্তীতে এই জমিদারিত্ব পেয়ে বিভিন্ন রকমের আধুনিক স্থাপত্য কলা নির্মাণের মাধ্যমে এবং ক্ষমতার প্রয়োগ করার মাধ্যমে ওই কলকাতাকে তারা উন্নত করতে শুরু করে, দুর্গ করে বিভিন্ন, এবং বাণিজ্যের একটা কেন্দ্রবিন্দু তারা এখানে তৈরি করে। এটা ছিল একটা পার্ট।
অর্থাৎ বাংলায় তাদের আধিপত্য বিস্তারের। পরবর্তীতে এই কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পায় কিভাবে? আরো বৃদ্ধি পায় হচ্ছে দিল্লির সম্রাট, তৎকালীন দিল্লির সম্রাট নাম ছিল হচ্ছে ফাররুখ শিয়ার বাংলা, বোম্বে এবং মাদ্রাজ, এই তিনটা অঞ্চলে মানে উইদাউট ডিউটি, মানে কোনো শুল্ক ছাড়াই তাদেরকে বাণিজ্য করার অগ্রাধিকার প্রদান করেন দিল্লির সম্রাট ফাররুখ শিয়ার, এবং একই সাথে কোম্পানিকে তাদের নিজস্ব মুদ্রা চালু করার অধিকার প্রদান করেন। খেয়াল করেন আস্তে আস্তে কিভাবে তারা একদিকে এগারোশো সালটা পড়াবে পরে। হ্যাঁ বলাবে পরে। ভাই কি বলছে যে 1100 সাল আমি পরে পড়াবো, 1100 থেকে 1500 মনে হয় না 1400। হ্যালো, কিছু বলার নাই, জিজ্ঞেস করতে হবে। ইউজ করতে হবে। ভাইয়ার ভাইয়ার মেবি নেট চলে গেছে, সম্ভবত কারেন্ট চলে গেছে। আসবে আসবে, বের করে। হ্যাঁ ওয়েট করতে হবে। ভাইয়া এসএমএস দিয়েছে, ইলেকট্রিসিটি চলে গেছে। আমরা কি লিভ নিব নাকি কেউ একটু জিজ্ঞাসা করেন? ওয়েট করি, ভাষা কি ঢাকায় না? স্যার চলে গেলে অবশ্যই বিদায় বলবেন, সম্ভবত স্যার সমস্যা হচ্ছে, আমরা একটু ধৈর্য ধরে। ওয়েট করতে বলছে, ওয়েট করতে বলছে। ভাইয়া গ্রুপে ইয়ে দিচ্ছে। স্যারের তো মনে হয় কথা শোনা যায় না। কেউ কি কথা শুনতে পাচ্ছেন? না, স্যারের কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না তো। এসএমএস দেওয়া উচিত, তাহলে শুনছি না গ্রুপে তো। এসএমএস। হ্যাঁ শোনা শোনা যাচ্ছে
জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাইয়া। হ্যালো, এখন শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, পারভেজ রনি ওকে ভাই, ওকে, পারভেজ রনি ভাই, আপনার ক্যামেরা এবং সাউন্ড লেটস স্টার্ট। সব করেন। তো কি নেট কেটে যাচ্ছে। মিউট অল করে দিচ্ছি। পারভেজ রনি ভাই সাউন্ড দিয়ে করেন, ওকে ফাইন। ছবি আর সাউন্ড। ওকে স্টার্ট। তো আমরা যেখানে ছিলাম, দিল্লির সম্রাট ফারুক শিয়ার তিনি কি করেন, এই বাংলা, বোম্বে এবং মাদ্রাজ এই তিনটা জায়গায় ফ্রি ডিউটি ফ্রি করার সুযোগ করে দেয়, বাণিজ্য করার সুযোগ করে দেয় কাদেরকে, তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবং সম্রাটের এই ফরমানের মাধ্যমেই ইংরেজরা মানে সম্রাট যেই সনদটা তারা দিয়েছিল, তারা এটাকে আমাদের এই বাংলাদেশে, যদিও ম্যাগনা কার্টা নামে আরেকটা জিনিস ছিল, তারপরও তারা এটা ভারতীয় উপমহাদেশের একটা ম্যাগনা কার্টা হিসেবে চিন্তা করত। ওকে, আমরা সেদিকে না যাই। মূলত এইভাবেই এই তিনটা জায়গার মাধ্যমে দেখেন, এখানে ইংরেজদের মানে এই জায়গা বা উপমহাদেশে ঘাটি গাড়ার যে জায়গাটা ছিল, আমি একটু ধারাবাহিকভাবে আবারও বলি, সামারি করি জিনিসটাকে এইভাবে, যে প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আসলো 1600 সালের দিকে, একটা বণিক টিম তারা পাঠালো। এবং এই বণিক টিমের কাজটা কি ছিল? বণিক টিমের কাজ ছিল হচ্ছে 1600 সালে আকবরের দরবারে আসে এবং তার সাথে এই বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে আসে, তার সাথে কথা বলে। এবং পরবর্তীতে 1608 সালে ক্যাপ্টেন হকিন্স আসে, তিনি আসে হচ্ছে জাহাঙ্গীরের রাজদরবারে, এবং তারও লক্ষ্য ছিল বাণিজ্য সম্প্রসারণের দিকে। এবং তিনি এসে কি করেন, সম্রাটের সাথে কথা বলে 1612 সালে সুরাটের ভারতের, এবং 1615 সালে প্রথম জেমসের সময়ে আরেকজন দূত, অর্থাৎ রাষ্ট্রদূত, তিনি জাহাঙ্গীর রাজদরবারে আসেন, যার নাম হচ্ছে স্যার টমাস রো। তিনিও সম্রাটের কাছ থেকে বাণিজ্যিক বিভিন্ন সুবিধা আদায় করে, এবং তিনি বছরখানেক সেখানে ছিলেন, এবং বেশ আরো কয়েকটা সুরাট, আগ্রা, আহমেদাবাদ, মছলিপট্টম বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য কুঠি স্থাপন করেন। এবং 1658 সালের দিকে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন প্রথমবারের মতো, বাংলায় হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন বাংলার সুবাদার শাহ সুজার আমলে। এবং 1668 সালে দ্বিতীয় চার্লস রাজা পর্তুগিজ রাজকন্যার বিয়ের জন্য তারা তৎকালীন সময়ে মুম্বাই শহরকে একটা প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে। এবং পরবর্তীকালে জব চার্নক তিনি কি করেন, 1690 সালের দিকে 1200 টাকার বিনিময়ে আমাদের বাংলার, অর্থাৎ বর্তমান কলকাতার শহর সংলগ্ন আরো দুইটা গ্রাম ছিল তৎকালীন, একটা হচ্ছে সুতান্টি এবং আরেকটা হচ্ছে গোবিন্দপুর। এই তিনটা গ্রাম মিলে কলকাতা, সুতান্টি, গোবিন্দপুর তিনটা গ্রাম ক্রয় করে নেন বা জমিদারি লাভ করেন ভাইয়া কথা কেটে কেটে আসে, কথা ক্লিয়ার বোঝা যায় না, সুবাদারের কাছ থেকে। ভেঙে ভেঙে এবং আসে। সেখানে তারা কলকাতা নগরী এস্টাবলিশ করেন। এবং আসলে ওয়াইফাইটা নেই, হয়তো ইন্টারনেটের মানে মোবাইল নেট দিয়ে শেয়ার দিয়ে চালাচ্ছে, এই জন্য হয়তো ডিস্টার্ব হতে পারে। আচ্ছা, আমি তারপরে একটু স্লো বলছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। এবং এটা ছিল একটা স্টেপ। 1700 সালে ফোর্ট তৎকালীন ইংল্যান্ডের রাজা থার্ড উইলিয়ামের নাম অনুসারে। তারপরে ফারুক শিয়ারের আমলে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজে তারা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পান, এবং একই সাথে তারা নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার প্রাপ্ত হন। তো মূলত এইভাবেই তারা কি করে, এই বাংলায় তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে, এবং পুরো আধিপত্যটা জমাইতে পারে। অলরেডি কিন্তু তাদের বাংলা কয়েকটা জায়গায় তাদের এস্টাবলিশমেন্ট হয়ে গেছে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরপর তারা পুরো দমে এই বাংলায় তাদের প্রভাব বিস্তার আরো বেশি মানে বেগবান হয়। তো এই ছিল হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে তাদের এস্টাবলিশমেন্টের যে পটভূমির আলোচনা। ঠিক ওই সময়ে কি লেগে যাচ্ছে?
না, স্লাইড দেখা যাচ্ছে সাউন্ড কি না। ক্লিয়ার না নাকি? হ্যাঁ হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি তো এখন স্যার। এখন আসছে, এখন আসছে। এতক্ষণ ছিল না। দেখেন এই তথ্যগুলো যেখানে আমি স্লাইডে যেগুলো দেয়া আছে, এবং তারা আহ, কথা আসতেছে না ভাই। 15 বছর মেয়াদী একচেটিয়া বাণিজ্য করার সুবিধা লাভ করে, জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি লাভ করে, যে কথাগুলো আমি বললাম ওকে, এগুলো ইন্টারনেট কানেকশনটা ডিস্টার্ব করতেছে। আমি সরি, ভেরি সরি, কারণ হঠাৎ করে লাইনটা চলে গেছে, আসতেছে। সাধারণত এখানে এত দেরি করে না। যাদের ক্যামেরা অন তারা একটু ক্যামেরাটা অফ করেন, তাহলে হয়তো ইন্টারনেটটা এত প্রবলেম করবে না। অনেকেরই যাই ক্যামেরা হোক, অন করে বসে আছে। ওই সময়টাতে ফ্রেঞ্চরাও কিন্তু ইস্ট ইন্ডিয়া, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আরেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এখানে দেখেন একটা ম্যাপ দেওয়া আছে, আপনারা পরবর্তীতে দেখে নিন। এই ওকে, দেখেন এখানে উম, ওই সময়কার যে উপনিবেশ ছিল, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গাগুলোতে যারা আহ, উপনিবেশ করছে, তার মধ্যে পর্তুগিজ সেটেলমেন্টের এরিয়াগুলাই এই ম্যাপে আইডেন্টিফাই করা আছে। দেখেন এই যে পর্তুগিজদের, তারপর হচ্ছে ব্রিটিশদের, তারপর এই যে ডাচরা, তারপর এই হচ্ছে ফ্রেঞ্চ, ফরাসিরা, এবং তার হচ্ছে এই হচ্ছে ড্যানিশরা বা দিনেমার যাদেরকে আমরা বলতেছি। এই যে দেখেন কলকাতায়, এখানে ডেনমার্কের, সরি, এখানে যে পর্তুগিজ আমাদের চট্টগ্রামের কাছাকাছি, খেয়াল করে দেখেন। তারপর এই যে এদিকে দেখেন ফ্রেঞ্চ, তারপর এই এরিয়াতে আছে হচ্ছে পর্তুগিজ। তারপর এই যে হচ্ছে 1658 সালের ঘটনা, আমরা কিছুক্ষণ আগে যেটা শুনলাম, কলকাতা গোবিন্দপুর সুতানটি, ওই এরিয়াতে তারা বাণিজ্য স্থাপন করেন। তো এইভাবে আপনারা দেখেন এখানে সারা এই যে মাদ্রাজে বিভিন্ন জায়গায় অলরেডি বাণিজ্য স্থাপন হয়ে গেছে। এবং ইংরেজরা কি করেছে, তো পূর্বে যারা ছিল বাণিজ্য করতে আসছে সবাইকে তাড়ায় দেওয়ার মতো একটা অবস্থা, অর্থাৎ তাদের প্রভাবের দ্বারা বিভিন্নভাবে পর্তুগিজ, ওলন্দাজ তাদের সাথেও, অর্থাৎ ইংরেজদের সাথে কেউ এখানে পেরে ওঠে নাই, ক্ষমতা দখল বা বাণিজ্য যাই হোক না কেন পেরে ওঠে নাই। এবং ফরাসিদের সাথে ইংরেজদের একটা বড় সড়ো দ্বন্দ্ব হয়, এবং ফরাসিদের সাথে দ্বন্দ্ব হওয়ার আরেকটা কারণ ছিল হচ্ছে এই ফরাসি যে সমস্ত ব্যবসায়ীরা এখানে ব্যবসা করত, বা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ছিল, তাদের সাথে মানে নবাব সিরাজউদ্দৌলার একটা খুব ভালো সম্পর্ক ছিল, যে কারণে নবাব সিরাজউদ্দৌলার সাথে আবার ইংরেজদের একটা দূরত্ব ছিল। আলীবর্দী খানের মৃত্যুর পর আমরা পলাশির যুদ্ধের কাহিনী যখন পড়বো তখন এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করছি। তো এই হচ্ছে মূলত এর মাঝখানে একটা চ্যাপ্টার আছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে চ্যাপ্টার বলতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ভূমিকা আছে, যে নেট আসছে মনে হয়, সরি কারেন্ট আসছে। স্যার নাই। কারেন্ট আসছে মনে হয়, ওয়েট করেন না, আসবে। আপনি কোনো ভাইয়াকে ওই কথাই তো সালগুলা শুনতেছি না। বললেন, ভাইয়াকে ওই যে সালগুলা মিস হয়েছে ওইটার কথা বললেন আপনি।
স্লাইড দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ফাইন, থ্যাংক ইউ। দেখেন, প্রথমে আসেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, এবং পর্তুগিজরাই কিন্তু প্রথমে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য আসে, এবং তাদের পরে আসে হচ্ছে হল্যান্ড, ডেনমার্ক, ইংরেজ এবং ফরাসিরা। কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষমতা দ্বন্দ্বে প্রতিযোগিতা শেষ পর্যন্ত টিকে যায় কারা? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং বাকি সবাই ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয় বা তারা এখান থেকে পলায়ন করে। এই কোম্পানি স্বল্প সময়ের মধ্যেই স্থানীয় শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে, ঠিক যেমনটা আমরা দেখলাম, শাহ সুজা, সুজা মানে তিনি সহজ মানুষই ছিল, তারপর হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, আকবর, তাদের সবার সাথে কথা বলে এই ভারতবর্ষে তাদের ক্ষমতা বিস্তার করে, এবং 100 বছর অর্থাৎ 1857 সাল পর্যন্ত এদেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এবং চরম শোষণ। দেখেন তারা আসছে কখন, মানে শুরুটা করছে হচ্ছে 1600 সালে, এবং 1600 সালে শুরু করলেও 1658 থেকে 1857 পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু তারা অনেক বড় রকমের একটা শাসন শোষণের জায়গায় তারা চলে যায়। তো এই মূলত ছিল হচ্ছে 1453 থেকে 1857 পর্যন্ত। একটু আনমিউট করেন, সরি, আনমিউট বলতেছি, মিউট করেন। ওকে, তো এই ছিল হচ্ছে সংক্ষেপে 1453 থেকে 1857 পর্যন্ত ঘটনা। এবার আসেন বাংলায় ইংরেজ ক্ষমতা দখল। বাংলায় কিভাবে ইংরেজরা আস্তে আস্তে, ভাই আপনি মিউট হন, আমি বারবার, ভাইয়া আপনি মিউট করে দেন তো সবাইকে। আচ্ছা, আমি বারবার মিউট করি, ওনারা বারবার আনমিউট করে। আসলে এভাবে ক্লাসে ডিস্টার্ব হয় একটু, মানে একবারে মিউট করা থাকলে। ওকে, এবার আমরা একটু পলাশীর যুদ্ধের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবো। বাংলা ইংরেজ ক্ষমতা কিভাবে জেকে বসলো, এটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু আলোচনা করবো আমরা। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। এই যে গত দিনের লেকচারে ছিল হচ্ছিল 1100 সালের আগ পর্যন্ত পড়ানো হয়েছিল, হ্যাঁ, আজকে হচ্ছে 1600 সাল, 1400 সাল থেকে পড়ানো হচ্ছে। তা আপনি মাঝখানে আমি ক্লাসের শুরুতে এই বিষয়টা আলোচনা করেছি, আপনি মনে হয় একটু দেরিতে আমি জয়েন করেছেন। প্রথম 5 মিনিট পরে জয়েন করেছি। হ্যাঁ, সেজন্য আমি আলোচনা করেছি। আমাদের যখন অর্থনীতি পড়াবো, ওই সময়গুলো পড়াবো না, আসলে ওইটা অনেক, ওই 500 বছরে অনেক ইতিহাস আছে। তো এটা যদি আমি শুরু করতে ঠিক আছে চাই, ভাই, ওকে ওকে ভাই, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমি এটা আলোচনা করেছি, একটু শুনে নিন। ওকে, এটা আমি পরে আরেকবার আলোচনা করে দিব, সমস্যা নেই। ওকে, পলাশীর যুদ্ধ একটু আমরা ব্যাকগ্রাউন্ড আবু মোমেন ভাই, আপনাকে কয়েকবার নক করা হয়েছে আপনার ভিডিও অফ করার জন্য, আর আপনি মিউট করেন নাই, প্লিজ খেয়াল করেন। আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। এই পুরো ঘটনার ক্রমগুলো একটু যা শুনে যাবেন। আমি বলছি না যে এখানকার তথ্যগুলো আপনাকে একদম মাথার মধ্যে ঢুকাইতে হবে, এরকম না, জাস্ট ঘটনাটাকে শুনে যান কিভাবে কিভাবে কি হয়েছে। 1740 থেকে 1756 এই টাইমে আলীবর্দী খান ছিলেন বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই তিনটা এরিয়ার নবাব ছিলেন উনি, বাংলা, বিহার, উড়িষ্যা। তো আপনারা নিশ্চয়ই কল্পনায় আনতে পারছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা কোন অঞ্চলটা। বাংলা মানে আমাদের বাংলাদেশ সহ, পশ্চিমবঙ্গ সহ বাংলা। উড়িষ্যা মানে হচ্ছে, যদি বাংলাদেশ হয় এটা, আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম, উড়িষ্যা হচ্ছে এই অঞ্চলটা, আর বিহার হচ্ছে এই অঞ্চলটা, যেখানে পাটলিপুত্র ছিল, পাটনা, বর্তমান পাটনা, আগে ছিল পাটলিপুত্র, যেখানে চাণক্য পণ্ডিত অর্থাৎ চন্দ্রগুপ্তের শাসন ছিল। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে পুরাটা জুড়েই হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, এই পুরো অংশটা। তো এই অঞ্চলের নবাব ছিল, নবাবী শাসনে, আলীবর্দী খান। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দাদু। কিরকম দাদু? মায়ের বাবা, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, মায়ের বাবা ছিলেন আর কি। আর আলীবর্দী খানের দৌহিত্র ছিলেন, দৌহিত্র বা নাতি ছিলেন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তো যদিও ওই সময়টাতেও 1740, দেখেন 1700 সালে কিন্তু অলরেডি তারা ফোর্ট উইলিয়াম দুর্গ করে ফেলছে। তো এই যে 16 বছর তিনি এখানকার নবাব ছিলেন, ওই সময়ও তার অনেক প্রতিকূল অবস্থা ছিল, অর্থাৎ শাসন ব্যবস্থায় বরাবরের মতোই ইংরেজদের অনেক ডিস্টার্ব ছিল। কিন্তু ডিস্টার্ব থাকলেও আলীবর্দী খান খুব
মানে বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, আর যার কারণে তিনি কি করেছেন, খুব সহজেই এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতে পারছিলেন। এবং আলীবর্দী খানের কারণে তিনি এই জায়গায় তেমন মানে তারা এই জায়গায় আমাদের বাংলায় তেমন প্রভাব তারা বিস্তার করতে পারেন। কিন্তু আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলায় আকাশে, বাংলার মনে করতে পারেন যেটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যাই বলেন, এরকম একটা বিশৃঙ্খলা দেখা দেয়। এবং নবাবের মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা ছোট মেয়ে আমেনা বেগমের পুত্র অর্থাৎ সিরাজউদ্দৌলা যিনি মা ছিলেন, আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনের উত্তরাধিকার তিনি মনোনীত করে যান, যদিও তখন সিরাজের বয়স ছিল মাত্র 22 বছর। এবং 1756 সালে আলীবর্দী খান মারা যান। মারা গেলে 22 বছর বয়সী সিরাজউদ্দৌলা তিনি কি করেন, এই বাংলা সিংহাসনে আরোহণ করেন, খুব অল্প বয়স। এবং সিংহাসনের বসার পরপরই তাকে নানান রকমের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়। যেহেতু আলীবর্দী খান তার ছোট মেয়ের পুত্রকে রাজত্ব দিয়ে দেয়, সেটা তার যে খালা ছিল, বড় খালা অর্থাৎ ঘসেটি বেগম, এই ঘসেটি বেগমের সেটা সহ্য হয় নাই। আমেনা বেগমের বড় বোন অর্থাৎ ঘসেটি এক, আর আমেনা হচ্ছে একদম সবচেয়ে ছোট কনিষ্ঠ কন্যা ছিল। এই ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতে শুরু করে এবং সেই ষড়যন্ত্রের সাথে অনেকেই যোগ দেয়। তার মধ্যে তার খালাতো ভাই ছিল শওকত জং, তারপর হচ্ছে রাজবল্লভ, তারপর অন্যান্য যারা বিভিন্ন রকমের যারা নিজেদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে চাইতো, তারা এই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেয়। এবং পারিবারিক ষড়যন্ত্র প্লাস এখানে অন্যান্য জায়গা থেকেও ষড়যন্ত্রের শিকার হন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। এবং আর ওইদিকে তো ইংরেজরা তো আছেই, যে কিভাবে সিরাজকে হটায় তারা এখানে। এবং তৎকালীন সময়ে যারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তাদেরকে আশ্রয় প্রদান করতো বেসিক্যালি ইংরেজরা। সেটার ইতিহাস আমি পরে পড়তেছি যে পলাশীর যুদ্ধের কারণটা কিভাবে হলো, যুদ্ধের কারণটা কি হলো, মাত্র তো সিরাজ রাজা হইল। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মূলত সিরাজউদ্দৌলা সিংহাসনে আসন গ্রহণ করার পর থেকেই সাধারণত একটা রেওয়াজ থাকে যে ইংরেজরা নতুন যে নবাব হয় তাকে বিভিন্ন উপহার বা উপঢৌকন প্রদান করে, ঠিক আছে, বিভিন্ন গিফট প্রদান করে, উপঢৌকন প্রদান করে এবং তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব হলেন তখন ইংরেজরা তাকে কংগ্রেচুলেট করে না, অভিবাদন জানায় নাই, কোনো উপঢৌকন দেয় না, ইভেন সৌজন্যমূলক কোনো সাক্ষাৎও তার সাথে তারা করে নাই। নবাবের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কলকাতায় তারা তাদের দুর্গ নির্মাণ কার্য অব্যাহত রাখে এবং ইংরেজ কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক নামের একটা তৎকালীন সময়ে একটা অনুমতিপত্র ছিল, দস্তক বলে বলা হতো এটাকে। এই দস্তকের অপব্যবহার করে তারা তাদের বাণিজ্যকে বিস্তার করতে শুরু করে এবং নবাব বলেন যে এই দস্তক ব্যবহার তোমরা করতে পারবা না। কিন্তু নবাবের এই নিষেধ সত্ত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিষেধ শোনে না। দেখেন কারণগুলা কি কি। সম্রাটকে কোনো প্রকারের আরেকটা কারণ কি ছিল, আলীবর্দী খানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায়। কারণ তারা তো এখনো বাণিজ্য করতেছে, বাণিজ্য করলে ট্যাক্স দিতে হবে না নবাবকে, কিন্তু তারা কোনো ট্যাক্স দিত না। এবং আমাদের বাংলা, বিহার এবং উড়িষ্যার জনগণকে বিভিন্নভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা শাসকরা ছিল তারা নির্যাতন করত। আবার রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস কি করে, এই পরিবারের সদস্যদের সহ প্রচুর ধন সম্পদ নিয়ে কলকাতা ইংরেজদের কাছে আশ্রয় নেয়। আর যেহেতু রাজবল্লভ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ ছিল, অর্থাৎ তার নবাবের তার রাজ্যের একজন গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত ছিল, সেজন্য এই সুযোগটা ইংরেজরা গ্রহণ করে এবং রাজবল্লভ ইংরেজদের সাথে ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে সিরাজের বিরুদ্ধে। আর ইংরেজরা সবসময় মদত দিতে থাকে যারা তার বিরোধী পক্ষ ছিল তাদের সাথে। এবং
একের পর এক ইংরেজরা কি করে বিভিন্ন রকমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং নবাবকে ক্ষুব্ধ করে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, যেটাকে বলা হচ্ছে ইতিহাসের পাতায় যেটাকে বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। হ্যাঁ, অন্ধকূপ হত্যাটা কি? অন্ধকূপ হত্যার ব্যাকগ্রাউন্ডটা আমি বলি। 1756 সালের জুন মাসের দিকে নবাব কলকাতা দখল করে নেয়। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইআইসি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন একের পর এক তাদের মাত্রাতিরিক্ত ঔদ্ধত্য বাড়তে থাকে, তখন নবাব সিরাজউদ্দৌলা সে কি করে দখল করে নেয় হচ্ছে কলকাতা। তাদের যে ঘাঁটি ছিল এটা দখল করে নেয় এবং যাত্রাপথে তিনি আরো একটা বাণিজ্য কুঠি দখল করে। এবং নবাবের এই অতর্কিত আক্রমণের কারণে ইংরেজরা কি করে এই ফোর্ট উইলিয়াম যে দুর্গ তারা তৈরি করেছিল, এই ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে তারা কি করে তারা অন্যত্র গমন করে পালিয়ে যায়। কিন্তু এই যে পালিয়ে যাওয়ার যে ঘটনাটা, কেউ কেউ পালিয়ে যায় এবং কেউ কেউ, এখানে হলওয়েল নামের একজন ব্যক্তি ছিল, আরো কিছু ইংরেজ তারা আত্মসমর্পণ করে হচ্ছে নবাবের কাছে। আত্মসমর্পণ করার পরে তাদেরকে তো আর তখন কোনো কিছু করা হয় নাই, প্রথম অবস্থায় বন্দী করা হয় এবং পরে বন্দী দশা থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পর তারা একটা প্রচারণা চালায়। কি প্রচারণা? প্রচারণাটা হচ্ছে 18 ফুট বাই 14 ফুট এরকম একটা ঘরে আমরা যারা বন্দী হয়েছি তাদের সবাইকে বন্দী করে রাখা হয় এবং এখানে 146 জন ইংরেজ তারা অনাহারে প্রচন্ড গরমে শ্বাসরুদ্ধ অবস্থায় মারা যায়। আসলে এই ধরনের কোনো ঘটনা তখন ঘটেনি। এই হলওয়েল এই মিথ্যা প্রচারণাটা নবাবের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পরে প্রচার করে এবং এই আদৌ এই ধরনের কোনো ঘটনা ছিল না। এখানে 146 জনকে বন্দী করে এবং 123 জনের মৃত্যু হয়, এই ধরনের একটা প্রচারণা চালানো। আর এই মিথ্যা প্রচারটা একদম সারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়ায় যায় এবং তৎকালীন সময়ে ওয়াটসন এবং ক্লাইভ তারা কি করে কলকাতা দখল করার জন্য ক্ষিপ্ত হয়ে যায় এবং অন্যান্য জায়গায় যারা ছিল, এখানে শুধু বাংলাই তো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় তাদের বাণিজ্য কুঠি এবং তাদের সাম্রাজ্যের একটা বিস্তার তারা শুরু করেছিল। তখন কি করে তারা খুব ক্ষিপ্ত হয়ে কলকাতা দখল করার জন্য চলে আসে এবং নবাবের সেনাপতি ছিল তখন মানিকচাঁদ। সেই মানিকচাঁদ তখন কলকাতার দায়িত্ব ছিল, সেই মানিকচাঁদকে পরাজিত করে আবার পুনরায় তারা কলকাতা দখল করে নেয়। এবং ওই সময়ে নবাব যখন পুনরায় আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা আক্রমণ করে কলকাতা নবাবের কাছ থেকে দখল করে নেয় এবং নবাব দেখে যে এই যে পুরো প্রসেসটা, এটার মধ্যে আমাদের তার নিজস্ব অনেক লোকের সম্পৃক্ততা আছে। সে বুঝতে পারছে যে সে পারিবারিক শত্রু বেষ্টিত এবং তার নিজেদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনদের দ্বারা সে বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এটা বুঝতে পেরে তিনি ইংরেজদের সাথে বাধ্য হয়ে একটা সন্ধি করেন। সেই সন্ধির নাম হচ্ছে আলীনগর সন্ধি। আলীনগর সন্ধি করে এই আলীনগর সন্ধি যখন সাকসেসফুল হয়ে গেল, তখন ক্লাইভ সে চিন্তা করলো তাইলে তো নবাব একটু নরম হয়ে গেছে, এখন কি করা যায়, আস্তে আস্তে কি করা যায়, নবাবকে এখান থেকে কিভাবে হটানো যায়, তারা সেই প্ল্যান করতেছে। ওকে, এবং এই ক্লাইভ তখন ষড়যন্ত্র করতে শুরু করে। আর ক্লাইভের সাথে যোগ দেয় হচ্ছে, আপনারা এই নামগুলোর সাথে অনেকেই পরিচিত সবাই মোটামুটি, জগৎ শেঠ, রায় হ্যালো।
আর কিছু শোনা যাচ্ছে না। স্যারের মনে হয় আবার নেট চলে গেছে। ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। জি স্যার। ওকে, তো আমরা কোথায় ছিলাম? যে লর্ড ক্লাইভ, এই যে আলীনগর সন্ধি হলো, আলীনগর সন্ধি হওয়ার পরে ইংরেজদের ইন্টেনশনটা, আসলে সিরাজউদ্দৌলা খুব বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, কিন্তু বয়সে কম ছিল, রক্ত গরম ছিল। তখন ফরাসিদের সাথে একটা সন্ধিতে আপোষে যুক্ত হয় নবাব সিরাজউদ্দৌলা, যে আমরা কি করব, আমরা এখান থেকে ইংরেজদেরকে বিতাড়িত করব। এই যে ফরাসিদের সাথে সম্পর্কে লিপ্ত হলো, এবং ইংরেজরা ইতিমধ্যে কি করে ফরাসিদের চন্দননগর কুঠিটা, বা যে বাণিজ্য কুঠি ছিল, চন্দননগর একটা বাণিজ্য কুঠি ছিল, এই বাণিজ্য কুঠিটা দখল করে নেয়। তো ওই সময়ে এই ফরাসি এবং নবাবের যে অ্যালাইনমেন্টটা, সেটা তারা সহ্য করতে পারেনি, এবং তত ক্ষিপ্ত হয়ে যায় রবার্ট ক্লাইভ। ক্ষিপ্ত হয়ে কি হয়, ক্ষিপ্ত হওয়ার ফলেই মূলত এই নবাবের এবং রবার্ট ক্লাইভের তখন সম্মুখ যুদ্ধের উপক্রম হয়। যেটা হয়েছিল কোথায় দেখেন আপনার ঐতিহাসিক পলাশীর প্রান্তরে। পলাশীর যে আম্রকাননের কথা আমরা বলি, এই দেখেন পলাশী, এই হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এই হচ্ছে কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা। তো এই হচ্ছে মূলত এই পলাশীর প্রান্তর, ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে ঐতিহাসিক 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধ সংঘটিত। নবাবের পক্ষে যারা ছিল, নবাবের পক্ষে ছিল হচ্ছে মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে। মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে, তারা নবাবের পক্ষে যুদ্ধ করে। আর মির্জাফর সহ অন্য যারা ছিল, তারা ষড়যন্ত্রমূলকভাবে, মির্জাফর যদিও নবাবের পক্ষে ছিল, কিন্তু যখন দেখছে যে নবাব এই যুদ্ধে বিজয়ী হয়ে যাচ্ছে, তখন কি করে মির্জাফর এই যুদ্ধ থামায়া দেয়। ঠিক আছে, ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামায়া দেয়। আর ওইদিকে মীর মদন যুদ্ধে নিহত হয় এবং নবাবের মন ভেঙে যায়। আর যার ফলে অতর্কিতভাবে নবাবের সৈন্যরা যখন বিশ্রাম করতেছিল, তখন মির্জাফরের ইঙ্গিত, পরামর্শ অনুসারে মির্জাফরের ইঙ্গিতে অতর্কিতভাবে নবাবের সৈনিকদের উপরে ইংরেজ বাহিনী হামলা করে, এবং ফলে কি হয়, নবাবের পরাজয় হয়। নবাবের এই পতনের পিছনে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন ঐতিহাসিকরা। তার মধ্যে প্রথমে ছিল হচ্ছে তার প্রধান নবাবের যে সেনাপতি ছিল, যদি সেনাপতি বিপক্ষে থাকে, অর্থাৎ ষড়যন্ত্র করে, তখন কি এই যুদ্ধ জেতা সম্ভব হয় না। মির্জাফর এবং তার সহযোগীদের সাথে শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। স্যার কি চলে গেছে না অন্য? তো ডিস্টার্ব হইলে আর মনোযোগ থাকে। এমনি হলো ইতিহাসের ক্লাস।
এমন তো সাধারণত হয় না, আজকে একটু বেশি হচ্ছে। নেট প্রবলেম মেবি স্যারের। স্যার তো বের হয়ে গেলেন। ওকে, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্যার ওকে, আসলে ইলেকট্রিসিটিটা খুব ডিস্টার্ব করতেছে, আমি ভেরি সরি। ও আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের প্রমিনেন্ট এডুকেশন সেন্টারের স্যার, পরিচালক রাহাত স্যার একটু রিকোয়েস্ট করছে যে আজকে ক্লাসটা 7:45-এ শেষ করে দেওয়ার জন্য, কারণ আজকে 8টা থেকে একটা লাইভ ক্লাস আছে খুব সম্ভবত, এই লাইভ ক্লাসটার জন্য। তো আমি তাহলে 7:45-এই শেষ করে দিব, যেহেতু উনি বলছেন বিষয়টা। ওকে, তাহলে আমরা 7:45 পর্যন্ত, ওকে আমরা একটু ফার্স্ট আগাই। আসলে আজকের ক্লাসটা খুব ইলেকট্রিসিটির জন্য ডিস্টার্ব হয়েছে। আমি ভেরি সরি যে এদিকে হয়তো কোথাও ইলেকট্রিক লাইনের কাজ করতেছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। ওকে, তাহলে আমাদের হাতে না সময় কম। ভাইয়া, ইটস ওকে, নো প্রবলেম। এটা ওকে হতেই পারে। আপনার কি অবস্থা বলার? ওকে, তাহলে আমরা একটু 7:45 পর্যন্ত সময় আছে, আরো প্রায় আধা ঘন্টার মতো। লেটস স্টার্ট, একটু ফাস্ট আগাই আমরা। ওকে, তাহলে নবাবের পতনের কারণ, এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে এমসিকিউ আসার মতো না, সেজন্য আমি জাস্ট পলাশীর যুদ্ধের ফলে কি হয়েছিল এই কয়েকটা জিনিস একটু ডিসকাস করি। দেখেন, সিরাজউদ্দৌলার পরাজয় এবং মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। আগে তারা বিভিন্নভাবে বাণিজ্য কুঠির মাধ্যমে, বাণিজ্য এস্টাবলিশমেন্টের মাধ্যমে শাসন ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করে, কিন্তু তারা বিভিন্নভাবে ব্যর্থ হয়। কিন্তু সিরাজউদ্দৌলার পরাজয় এবং মৃত্যুর মাধ্যমে কিন্তু তাদের এই ঔপনিবেশিক শাসন শুরু হয়ে যায়, এবং তারা তাদের পছন্দকৃত নবাবকে পরবর্তীতে সিংহাসনে বসায়। কারণ নবাবের মৃত্যুর পর, সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তারা মীর জাফরকে নামমাত্র নবাব করে, শুধুমাত্র তাকে সিংহাসনটা দেয়া হয়, কিন্তু সিংহাসনের পেছনের যত কলকাঠি সমস্ত কিছু পরিচালনা করা হচ্ছে ইংরেজরা। এবং এর পরবর্তীতে কিন্তু আরেকটা যুদ্ধ হয় 1757 থেকে মাত্র জাস্ট 7 বছর পরে আরেকটা যুদ্ধ হয়, সেটাকে বলা হয় বক্সারের যুদ্ধ, সেটা আমরা পরে আসতেছি। যুদ্ধের ফলে মীর জাফরকে বাংলা সিংহাসনে বসালেও প্রকৃত ক্ষমতা ছিল মূলত রবার্ট ক্লাইভের হাতে। পলাশীর যুদ্ধের ফলে ইংরেজ বা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্যের সুযোগ পায়, এবং অপরদিকে ফরাসিরা দেশ ছাড়তে বাধ্য হয়। কেন? কারণ ফরাসি সেনাপতি, অলরেডি আমরা পড়েছি, সিনফ্রে নবাবের পক্ষে যুদ্ধ হয়ে তিনি প্রাণ ত্যাগ করেন এবং ফরাসিরা এই দেশ থেকে বিতাড়িত হয়। এই যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশে আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন সংগঠিত হতে থাকে। ঠিক আছে, এদেশের যে সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল যে কালচার, এই কালচারে একটা বড় রকমের পরিবর্তন আসে। এবং পলাশী যুদ্ধের সুদূর প্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এভাবেই এই যুদ্ধে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়।
সেজন্য অনেক সময় দেখবেন আপনারা বক্তৃতায় শুনবেন বা বিভিন্ন লেখায় পড়বেন যে পলাশীর আম্র কারণে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, পরবর্তীকালে 1971-এর বিজয়ের মাধ্যমে আমরা সেই স্বাধীনতার সূর্য আবার পুনরায় উদিত হয়। এবার আমরা আসি হচ্ছে পলাশীর যুদ্ধের মোটামুটি এই এত ঘটনা, অনেক ছোট ছোট ঘটনা তো অনেক থাকে, এগুলো আমাদের আসলে বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা জাস্ট কি পয়েন্ট গুলো আলোচনা করে যাচ্ছি, জাস্ট একটা ধারাবাহিকতা খেয়াল রাখেন। দেখেন এখানে কিন্তু অনেক প্রশ্ন আসার সুযোগ আছে। যেমন ধরি, যদি আমি প্রশ্ন করি যে অন্ধকূপ হত্যায় কতজনকে মৃত্যুর অপবাদ দেওয়া হয়, উত্তর হবে 123 জন। এবং এই অন্ধকূপ হত্যার সাথে কে জড়িত ছিল, উত্তর হবে হচ্ছে হলওয়েল। তারপর হচ্ছে ধরেন কার সাথে মূলত পলাশীর যুদ্ধে নবাবের যুদ্ধটা হয়, উত্তর হবে রবার্ট ক্লাইভ। এবং আবার যদি প্রশ্ন করা হয় যে নবাবের মৃত্যুর পর কাকে সিংহাসনে বসানো হয়, উত্তর হবে মীর জাফর। এভাবে ছোটখাটো অনেক রকমের প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। মীর জাফরকে নামমাত্র নবাব করে, যেটা আমি বললাম। কিন্তু মীর জাফরের এই জিনিসটাও ভালো লাগেনি যে তাকে যে জাস্ট শুধুমাত্র একটা পোস্ট দিয়ে বসায় রাখছে, কিন্তু যেটাকে আমরা ম্যানেজমেন্টের ভাষায় বলি যে অথরিটি এবং রেসপন্সিবিলিটি একই সাথে। যখন কাউকে কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয়, তাকে কিন্তু কর্তৃত্ব দিতে হবে, অথরিটি দিতে হবে। আপনাকে পাওয়ার দিল কিন্তু পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা দিল না, তখন এটা আরো বেশি কষ্টের কারণ হয়। যে কারণে মীর জাফর কি করে, সে ওলন্দাজদের সাথে একটা লিয়াজো মেনটেন করার চেষ্টা করে। আর এই জিনিসটা যখন মানে ফাঁস হয়ে যায়, তখন তাকে ইংরেজরা মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে মীর কাসিমকে কিছু শর্ত দেওয়ার মাধ্যমে তাকে সিংহাসনে বসায়। আসলে মীর কাসিম যখন সিংহাসনে বসলো, তখন মীর কাসিমও চেয়েছিল যে স্বাধীনভাবে এই বাংলা শাসন করার জন্য, কিন্তু মীর কাসিমকেও কিন্তু মূলত শাসন করতে দেয়া হয় না। কারণটা কি? কারণ মীর কাসিম সেও তার চেতনা বাংলার জন্য কিছুটা হইলেও কাজ করত, যদিও সে নবাব সিরাজউদ্দৌলার মতো ছিল না, কিন্তু বাংলার এই মানুষকে শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে বাংলার মানুষকে একটু বাঁচানোর জন্য সে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছে। যেমন মীর কাসিম সিংহাসনে আসার পরে ইংরেজদের রাজনৈতিক এবং প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত করার জন্য রাজধানী কি করে মুর্শিদাবাদ থেকে তিনি মুঙ্গেরে শিফট করে ফেলেন, এবং নিরাপত্তার জন্য তিনি দুর্গ নির্মাণ করেন, এবং দুর্গের রাজধানীর চারদিকে বিভিন্ন রকমের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তিনি তৈরি করেন। এবং একই সাথে তিনি ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য একটা সৈন্যদল তৈরি করেন, সৈনিকদেরকে ইউরোপীয় সামরিক পদ্ধতির মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করেন, অস্ত্র গোলাবারুদ তৈরি করেন। এবং 1717 সালে মুঘল সম্রাটের ফরমানের মাধ্যমে ইংরেজদের যে ব্যবসা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, এই দস্তক অপব্যবহার ফলে দেশি ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ঠিক আছে, তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মীর কাসিম কি করে, সে আমাদের যারা লোকাল বিজনেসম্যান যারা ছিল, অর্থাৎ স্থানীয় যে বিজনেসম্যান ছিল, তাদেরকে ডিউটি ফ্রি করে দেয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে শুল্ক উঠায় দেয়। কে করেছিল এগুলো? মীর কাসিম। তার মানে দেখা যাচ্ছে মীর কাসিম কিন্তু বেশ কয়েকটা ভালো স্টেপ নিয়েছিল, এবং তিনি জনগণ বুঝতে পারছিল যে মূলত এটা ইংরেজদের স্বার্থের পরিপন্থী এবং জনগণের স্বার্থের পক্ষে। আর ইংরেজরাও এটা বুঝতে পারছিল যে মীর কাসিম আমাদের জন্য কাজ করছে না। ওকে, এবং 1763 সালে ক্ষুব্ধ হয়ে পাটনাকুটির অধ্যক্ষ এলি দখল করে নেয়। ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া নবাবের আর কোনো উপায় থাকে না। আবার কিন্তু ইংরেজদের সাথে একটা যুদ্ধের প্রয়োজনীয়তা চলে আসে। ইতিমধ্যে ইংরেজরা মীর জাফরকে পুনরায় মীর কাসিমকে কি করে, তাকে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এই যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করে আবার মীর জাফরকে তারা বাংলা সিংহাসনে বসে। মীর কাসিম যদিও পরাজিত হয়ে গেছে, কিন্তু তারপর সে আশা ছাড়েনি। সে কি করেছে, ইতিমধ্যে মুঘল সম্রাট শাহ আলম, তৎকালীন যে মুঘল সম্রাট শাহ আলমের সাথে যোগাযোগ করে, এবং অযোধ্যার যে রাজা ছিলেন, অযোধ্যার রাজার নাম ছিল হচ্ছে আপনার
সুজাউদ্দৌলা নামটা কি? সুজাউদ্দৌলা নাকি শাহ আলম? না না না, সুজা না। এখানে সুজাউদ্দৌলা তো নবাব অশোক। অযোধ্যার রাজা। আচ্ছা, না অশোক না, অযোধ্যার। আচ্ছা ঠিক আছে, মনে পড়লে আমি বলতেছি। যাই হোক, তো এই অযোধ্যার রাজার সাথে ইয়ে করেন তিনি। সরি, গুড বলছেন আপনি, ঠিকই বলছেন। অযোধ্যার নবাব ছিলেন তখন সুজাউদ্দৌলা। ঠিক আছে, ভালো করেন। অযোধ্যার নবাব তখন সুজাউদ্দৌলা ছিলেন। অযোধ্যার রাজা এবং মুঘল সম্রাট শাহ আলম এই তাদের সাথে একত্রিত হয়ে 1764 সালে, ঠিক আছে, 1764 সালে বিহারের বক্সারে ইংরেজদের সাথে যুদ্ধ হয়। ইংরেজ বনাম কারা? একদিকে হচ্ছে সুজাউদ্দৌলা, তারপর হচ্ছে শাহ আলম, আর অন্যদিকে হচ্ছে আমাদের মীর কাসিম। এবং দুর্ভাগ্যক্রমে একইভাবে তাদের যে সম্মিলিত বাহিনী ছিল তারা কি করে মেজর মনরোর কাছে পরাজিত হয় ওই সময়। অ্যাকচুয়ালি মীর কাসিমের যে চেষ্টা ছিল, যে প্রচেষ্টা ছিল বাংলার মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য, এই শেষ যে চেষ্টাটা ছিল এই শেষ চেষ্টাটাও কিন্তু ব্যর্থ হয়ে গেল। এবং এই যুদ্ধে পরাজিত হওয়ার ফলে সুজাউদ্দৌলা কি করে, সে রোহিলা খণ্ডে পালিয়ে যায়। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের সাথে অ্যালাইন্ড হয়ে যায় এবং মীর কাসিম আত্মগোপন করে। এবং আত্মগোপন করার পরে 1777 সালে মীর কাসিম মৃত্যুবরণ করে। এবং এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু রবার্ট ক্লাইভ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি মানে কি? রাজস্ব কর আদায় করার যে ক্ষমতা, সেটা তারা লাভ করে। এবং তার মাধ্যমে তাদের যে অত্যাচারের যে নতুন রূপ, সেটা আস্তে আস্তে আরো বিশেষভাবে প্রকাশিত হয় এবং প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের যুগে প্রবেশ করে। তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম স্লাইডে আছে, আপনারা পড়ে নিন পরে। ওকে, এটা হচ্ছে জাস্ট সামারি, বলতে গেলে এরকম সামারিটা। 1757 সালে সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে প্রথমে সিরাজউদ্দৌলা যাওয়ার পরে মীর জাফর আসে, মীর জাফর যাওয়ার পরে মীর কাসিম আসে। মীর কাসিম যখন স্বাধীনভাবে পরিচালনা করতে যায় তখন 1764 সালে আবার ইংরেজদের সাথে যুদ্ধ হয় এবং তিনি তখন আরো দুজনকে সাথে নেন, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলম। এবং এই তিন শক্তির সাথেও আবারও তারা ইংরেজদের কাছে পরাজিত হয় এবং যার ফলে বক্সারের যুদ্ধে বিজয়ের ফলে ইংরেজরা কোম্পানির দেওয়ানি লাভ হয় এবং কোম্পানির এই দেওয়ানি লাভ করার মাধ্যমে তারা মূলত এই যে ঔপনিবেশিক শাসনের মূল ধারায় তারা প্রবেশ করে। বাংলা, বিহার, উড়িষ্যার সম্পূর্ণ দেওয়ানি তারা লাভ করে। তখন ওই সময়ে মূলত নবাব হিসেবে মীর জাফরের পুত্র নাজিবউদ্দৌলাকে তারা জাস্ট নামমাত্র বাংলার সিংহাসনে বসায়। এরপরে যে টাইমটা আসে সেই টাইমটা হচ্ছে বার্ষিক 53 লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেয় এবং এই চুক্তির মাধ্যমে কোম্পানির ক্ষমতা বেড়ে যায় এবং নবাব তখন শুধুমাত্র কোম্পানির একটা পুতুল ছিল। নবাবের তখন আর শুধু জাস্ট একটা পুতুলের মতো, জাস্ট একটা পাপেটের মতো সে বসেছিল, আর সমস্ত শাসন ব্যবস্থা, কর আদায় সবকিছু করতে হচ্ছে কোম্পানি। আর এই যে দেওয়ানি সনদ, এই দেওয়ানি সনদের নামেই কিন্তু মূলত রবার্ট ক্লাইভ এই দেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। আচ্ছা, এবার আসেন দ্বৈত শাসন ব্যবস্থাটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। কিভাবে তার দ্বৈত শাসন ব্যবস্থা এবং পরবর্তীকালে কিভাবে চিরস্থায়ী বন্দোবস্ত, 5 শালা, 1 শালা এবং 10 শালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়। 1770 সালে
1770 সালে তখন বাংলা চলে চলে হচ্ছে 1176, যেটাকে আমরা বলি 76-এর মন্বন্তর। এই 76-এর মন্বন্তরের সময় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এবং বহু মানুষ সেই দুর্ভিক্ষে মারা যেতে থাকে। আসলে তাদের কর প্রদান করার মতো তখন কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তারপরেও এই কোম্পানি শাসন ব্যবস্থায় জোর করে 65 থেকে 70 পর্যন্ত, যে দুর্ভিক্ষটা তো আর একদিনে শুরু হয় না, এটার একটা পটভূমি থাকে, কিন্তু তারপরেও অতিরিক্ত নির্যাতন করেও কিন্তু কর আদায় অব্যাহত রাখে। তখন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য 1772 সালের দিকে 1772 সালে ওয়ারেন হেস্টিংস, দেখেন ক্লাইভ যে অত্যাচার শুরু করছিল, ওয়ারেন হেস্টিংস এসে আসার পরে তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থাটা মানে কি, নবাব নামমাত্র শাসন করত, কর আদায় থেকে শুরু করে সমস্ত কিছু সবকিছু করতে হচ্ছে কোম্পানির লোকের। এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় এবং ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম গভর্নর জেনারেল পদে অভিষিক্ত হন। ওয়ারেন হেস্টিংস তিনি কিন্তু প্রথম গভর্নর জেনারেল। সালে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর। তাহলে এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে এই জায়গাটা থেকে যে 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এইগুলো 1772-এর ঘটনা। তারপর 1786-তে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত আরো বেশি অর্গানাইজড করার জন্য লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল করা হয় এবং একই সাথে তাকে সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়। একই সাথে তাকে সেনা প্রধানের দায়িত্ব দেওয়া। আর এই লর্ড কর্নওয়ালিসই কিন্তু 1793 সালে 1793-তে তিনি চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। আচ্ছা, চিরস্থায়ী ভূমি ব্যবস্থাটা মূলত কি, এটা কিভাবে আসলো এবং এটার পটভূমিটা কি, আমরা একটু আলোচনা করি। তাহলে ক্রমগুলো বোঝা যাচ্ছে তো? ক্রমগুলা কি? প্রথমে অর্থাৎ আমি যদি আবার একটু ব্যাকগ্রাউন্ড থেকে একটু সংক্ষেপে বিষয়টা টেনে ধরি, যখনই বক্সারের যুদ্ধ হয়ে গেল, বক্সারের যুদ্ধে পরাজিত হলো হচ্ছে মীর কাসিম। মীর কাসিম পরাজিত হওয়ার পরে নামমাত্র নাজিমউদ্দৌলাকে তারা নবাব হিসেবে বসায় নবাবের কাছ থেকে এবং দিল্লির সম্রাটের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা কি করে, বাংলা, বিহার, উড়িষ্যার কোম্পানি দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায় করার যে ক্ষমতা সেটা তারা লাভ করে এবং 53 লক্ষ টাকার বিনিময়ে এই দেওয়ানিটা তারা লাভ করে। এবং রবার্ট ক্লাইভ এই দেওয়ানি সনদের নামে বাংলায় তারা কি করে, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। নামমাত্র শাসন ব্যবস্থা থাকে নবাবের হাতে, কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত কিছু করে হচ্ছে কোম্পানি, এবং যার ফলে বাংলার মানুষ অসহায় হয়ে যায়। এবং 1770 সালে বাংলা তখন 1176, তখন 76-এর মন্বন্তর দেখা দেয়। এই পরিস্থিতি যখন ব্রিটেনে চলে যায়, এই তথ্য, তখন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 1772 সালে ওয়ারেন হেস্টিংসকে এখানে পাঠানো হয় প্রথম গভর্নর জেনারেল হিসেবে। তিনি এসে কি করেন, এই দ্বৈত শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করেন। এভাবে কিছুদিন চলার পর 1786 সালে আবার কোম্পানি শাসন ব্যবস্থাকে রিফর্ম করার জন্য 1786 সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল করে আনা হয় এবং তিনি এসে কি করেন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। আচ্ছা, এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্তের একটা শুনি। ওয়ারেন হেস্টিংস যখন আসলেন 1772-তে, তখন তিনি পাঁচশালা বন্দোবস্ত নামে একটা বন্দোবস্ত চালু করলেন।
এই পাঠশালা বন্দোবস্ত কি? কৃষকদের কাছ থেকে ওইখানে মূলত জমিদারদের কাছ থেকে এককালীন একটা টাকা তারা নিয়ে নিবে, এটা 5 সাল পর্যন্ত চলবে। আগামী 5 সাল পর্যন্ত একই রেটে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিয়ে যাবে। প্রজাদের সাথে তাদের কোনো ডিলিংস নাই, শুধু জমিদারদের সাথে তারা এটা মেনটেন করবে। এর পূর্বে ওয়ারেন হেস্টিংস 1 সালা বন্দোবস্ত চালু করেন এবং পরবর্তীতে 5 সালা বন্দোবস্ত চালু হয়। 1784 সালে ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ইন্ডিয়া অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে অ্যাকসেপ্টেড হয় এবং এই পিটের ইন্ডিয়া পার্লামেন্ট অ্যাক্ট অনুসারে বাংলা, বিহার এবং উড়িষ্যার স্থায়ী নিয়ম কানুন প্রবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদী রাজস্ব ব্যবস্থা চালু করার জন্য তারা একটা সিস্টেম চালু করে। যেভাবে 1 সালা 5 সালা না, আমরা একসাথে, এবং যদিও এটা 10 সালা ছিল, যে যদি এটা আমরা কন্টিনিউ করি তাহলে এটা সারা জীবন একইভাবে চলবে। অর্থাৎ জমিদাররা একটা নির্দিষ্ট পরিমাণ কর তারা বার্ষিক কোম্পানিকে প্রদান করবে। জমিদাররা কর কোত্থেকে আদায় করবে এটা তাদের ব্যাপার। আর বিনিময়ে জমিদাররা কি পাবে? জমিদাররা পাবে হচ্ছে ভূমির উপরে, জমির উপরে সম্পূর্ণ সার্বভৌমত্ব। অর্থাৎ তারা জমি বিক্রি করতে পারবে, জমি বিক্রি করতে পারবে, হস্তান্তর করতে পারবে, বন্ধক দিতে পারবে। একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দেওয়ার বিনিময়ে তারা ভূমি নিজেদের মতো ভোগ দখল করতে পারবে। এবং এর মাধ্যমে জমিদাররা সুবিধা পাইল। এবং জমিদারদের সাথে আসলে লর্ড কর্নওয়ালিস ওই সময় ব্রিটেনের জমিদারদের সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং ব্রিটেনের জমিদারদের সাথে সে উঠা বসা ছিল তার। তো এই কারণে সে এই দেশে এসে জমিদারদেরকে এই সুবিধাটা দিল যে আমাদের আর কর আদায়ের টেনশন নাই, একটা নির্দিষ্ট পরিমাণ কর শুধু সারা জীবনের জন্য তারা আমাদেরকে দিতেই থাকবে। আর জমিদাররা তার প্রজাদেরকে বিভিন্নভাবে অত্যাচারের মাধ্যমে তারা কি করতে থাকে, এই কর প্রদানের সিস্টেম তারা চালু করতে থাকে। এর ফলে জমিদাররা লাভবান হলেও প্রজারা কিন্তু লাভবান হয়নি। প্রজারা বারবারই ক্ষতি হয়েছে, প্রজাদের এখানে বারবারই ক্ষতি হয়েছে। এবং সবসময় জমিদাররা কি করে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদেরকে মদদ দিতে থাকে। এখানে একটা ব্যাপার ছিল যে নির্ধারিত হারে, অর্থাৎ একটা ফিক্সড রেটে জমিদাররা কর দিবে কোম্পানিকে, কিন্তু প্রজারা যারা, তাদের জন্য তো কোনো ফিক্সড রেট নেই। অর্থাৎ তাদের কাছ থেকে জমিদার যত আদায় করতে পারে, জমিদার এখানে ফ্রি। তার মানে আলটিমেটলি লুজার হচ্ছে কারা? প্রজারা। এই জন্য জমিদারদের জন্য এটা খুব সুবিধাজনক ছিল, যেহেতু তারা ভূমির উপরে একদম নির্ভেজাল ভাবে ভোগ দখল করতে পারছিল। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত পরবর্তীকালে অনেক ক্ষোভের তৈরি করে, শাসন শোষণ বাড়তে থাকে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। বাংলার মানুষ মূলত এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অতিষ্ঠ হয়ে যায় এবং এর কারণে বাংলায় বিভিন্ন রকমের আন্দোলন গড়ে ওঠে, যার মধ্যে যে মুখ্য যে আন্দোলনগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমিরের সংগ্রাম এবং নীল বিদ্রোহ। ফকির সন্ন্যাসীদের বিদ্রোহটা কেমন ছিল? মূলত পলাশীর যুদ্ধের পরপরই কিন্তু এই ফকির সন্ন্যাসীদের আন্দোলন শুরু হয় এবং এমনকি মীর কাসিমও যখন ইংরেজদের সাথে যুদ্ধ করেন তখন তিনিও এই ফকির সন্ন্যাসীদের হেল্প চান। এই ফকির সন্ন্যাসীদের মধ্যে মূলত দুইটা ভাগ ছিল। ফকির দলের নেতা ছিল হচ্ছে মজনু শাহ, এই প্রশ্নটা প্রায়ই পরীক্ষায় আসে, মজনু শাহ। আর সন্ন্যাসী নেতার নাম ছিল হচ্ছে ভবানী পাঠক। আর তারা কি করতো, তারা বিভিন্ন এটা কি বলে, গেরিলা অ্যাটাক বলে না, গেরিলা আক্রমণ করতো। কোথায়? ইংরেজদের বিভিন্ন বাণিজ্য কুঠিতে, ইংরেজদের বিভিন্ন স্থাপনায়, এই সমস্ত জায়গাগুলোতে
নায়েবদের বাড়িতে, এই সমস্ত জায়গায় তারা বিভিন্নভাবে গেরিলা আক্রমণ করেই তারা আবার এখান থেকে চলে আসতো। এইভাবে তারা তাদের আন্দোলনটা চালায় যায়। কিন্তু পরবর্তীকালে যখন 1787 সালে 1787 সালের দিকে যখন মৃত্যুবরণ হয়, তখন মজদুর শাহর মৃত্যুবরণের মাধ্যমে এই ফকির সন্ন্যাসী আন্দোলনও আস্তে আস্তে স্তীমিত হতে শুরু করে। এরপর ফকির সন্ন্যাসী আন্দোলনের পরে তিতুমীরের একক সংগ্রাম শুরু হয়। তিতুমীর তিনি মূলত একজন ওয়াহাবি ইসলামিক আন্দোলনের নেতা ছিলেন এবং তিনি বাংলার যে মুসলমান সমাজকে মোটিভেট করতেন। কিন্তু মোটিভেট করতে করতে তিনি একটা সময় দেখলেন যে বাংলার মানুষ বিভিন্ন সময় শাসিত, শোষিত, এবং পরবর্তীকালে তিনি মূলত তার এই মানে ইসলামকে পোষণ করার যে মানসিকতা, এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে টার্ন করে। এবং আপনারা সবাই জানেন 1831 সালে নারিকেলবাড়িয়া নামক স্থানে, নারিকেলবাড়িয়ায় তিনি প্রধান ঘাঁটি স্থাপন করেন এবং তিনি শক্তিশালী লাঠিয়াল বাহিনী প্রদান করেন এবং সেখানে তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। কিন্তু ইংরেজদের সাথে তিনি শেষ পর্যন্ত এই যুদ্ধে পেরে ওঠেননি। এরপরে শুরু হচ্ছে বাংলায় নীল বিদ্রোহ। নীল বিদ্রোহটা কিরকম? তৎকালীন সময়ে ব্রিটেনে নীলের খুব ডিমান্ড ছিল, অর্থাৎ কাপড় কালার করার জন্য তখন খুব নীল ব্যবহার হতো। এবং আমেরিকার যে সমস্ত ব্রিটিশ উপনিবেশগুলো ছিল এগুলো স্বাধীন হয়ে যায়। স্বাধীন হয়ে যাওয়ার ফলে 1770 থেকে 1780 সালের দিকে 1770 থেকে 1780 সালের দিকে বাংলাদেশে নীল চাষ আরম্ভ হয় এবং তারা লক্ষ্য করে এই যে বাংলার যে ভূমি, সেই বাংলার এই ভূমি অত্যন্ত উর্বর এবং সেখানে নীল চাষের মাধ্যমে অনেক বেশি ফলন সম্ভব। বাধ্য করা হয় নীল চাষীদেরকে নীল চাষ করানোর জন্য। এই নীল চাষ অনেকদিন, নীল চাষের মানে অত্যাচার অনেকদিন চলতে থাকে এবং পরবর্তীতে 1859 সালে নীল চাষীরা বিদ্রোহ করতে শুরু করে। মূলত এই চাষিরাই কিন্তু এই বিদ্রোহের নেতা। তার মধ্যে অন্যতম ছিল যশোরের দুইজন নেতা ছিলেন। একজন ছিলেন হচ্ছে নবীন মাধব, আরেকজন ছিলেন হচ্ছে বেনি মাধব। আর হুগলিতে দুইজন নেতৃত্ব দেন, একজন হচ্ছে বৈদ্যনাথ, আরেকজন বিশ্বনাথ। এগুলো নামগুলো খুব ইম্পর্টেন্ট না, তারপরেও জাস্ট একটু শুনে রাখা। এবং 1861 সালের দিকে যখন একের পর এক এই নীল চাষের বিরুদ্ধে বিভিন্ন রকমের আন্দোলন হয় এবং এটা শেষ পর্যন্ত কর্তা ব্যক্তিদের হাতে পৌঁছায়, কান পর্যন্ত পৌঁছায়। এবং 1861 সালে ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট কি করেন, ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে এবং এই নীল কমিশনের মাধ্যমে আইন হয় যে এই নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন। অর্থাৎ কৃষকরা চাইলে নীল চাষ করবে, কৃষকরা না চাইলে করবেন। এবং এর মাধ্যমে কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে এই নীল বিদ্রোহের অবসান হয় এবং বাংলাদেশে 1892 সালের দিকে পুরোপুরিভাবে নীল চাষের অবসান হয়। আর ইতিমধ্যে তখন ইউরোপে কৃত্রিম নীলের, অর্থাৎ প্রাকৃতিক নীলের পরিবর্তে কৃত্রিম নীলের প্রচলন শুরু হয়ে যায়। ওই সময় আরো কিছু আন্দোলন ছিল, তার মধ্যে ফরাইজি আন্দোলন থেকেও প্রশ্ন আসে বিভিন্ন সময়। ফরাইজি আন্দোলন আজকে আমাদের 8টার দিকে লাইভ ছিল আবার। আমি জাস্ট ফরাইজি আন্দোলনটা
হ্যাঁ, ফরাইজি আন্দোলনটা একটু 4-5 মিনিট আমি হ্যাঁ ফরাইজি আন্দোলনটা কমপ্লিট করে আমি শেষ করে দিচ্ছি। আসলে আমার টার্গেট ছিল যে 1905 পর্যন্ত যাব, বিভিন্ন ডিস্টার্বের কারণে যেতে পারলাম না, ক্লাসটা গ্যাপ থেকে গেল, হোয়াটএভার। আচ্ছা, আমরা এটা পরে কভার করে নিব। ফরাইজি আন্দোলনটা শুনে নেন, আশা করি পরে কভার হয়ে যাবে। ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত হাজী শরীয়তুল্লাহ। ঠিক আছে, হাজী শরীয়তুল্লাহ। এই প্রশ্নটা বহুত কমন প্রশ্ন, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। তিনি মূলত একজন মানে ইসলামী প্রচারক ছিলেন, ধর্মীয় এবং সমাজ সংস্কারণ ছিলেন। ফরজ থেকেই মূলত ফরাজি, যেটা ইসলামিক ভাষায় বলা হয়, আরবি ভাষায় বলা হয় ফরজ, যেটা আমাদের অবশ্যই কর্তব্য, এই ফরজ থেকেই ফরাইজি। তো মূলত হাজী শরীয়তুল্লাহ যারা অনুসারী ছিল তাদেরকেই ফরাইজি বলা হতো। তারাই মূলত এই ফরাইজি আন্দোলনের অনুসারী ছিলেন। 1839 সালে এই হাজী শরীয়তুল্লাহর উপরও নিষেধাজ্ঞা জারি হয়। কেন? কারণ তিনি কি করেন, বিভিন্নভাবে মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে মোটিভেট করতে শুরু করেন। বাংলা শাসিত, শোষিত এবং নির্যাতিত যে সমস্ত মানুষ ছিল, সমাজের সব শ্রেণীর মানুষ তার সাথে যোগ দিতে লাগলো, এবং এটা ইংরেজদের জন্য একটা ভয়াবহ রূপ ধারণ করে, এবং তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার, থ্রেট আসে। 1840 এর দিকে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি মৃত্যুবরণ করলেও এই ফরাইজি আন্দোলন তখনও থেমে যায় নাই। পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া এই ফরাইজি আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। দুদু মিয়া, এই দুদু মিয়ার নেতৃত্বেই পরবর্তীকালে ফরাইজি আন্দোলন আস্তে আস্তে অগ্রসর হতে থাকে, এবং তিনি অবৈধ কর আরোপ ইত্যাদি বিরুদ্ধে ইংরেজ সরকার বিরুদ্ধে লড়তে থাকে। লড়তে লড়তে একটা পর্যায়ে শেষ পর্যন্ত 1857 সালের দিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের আগুন জ্বলে উঠলে এইভাবে আন্দোলন সংগ্রাম, ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমিরের সংগ্রাম, নীল বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, এই যে আন্দোলনগুলো চলতে থাকে, এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়, এবং সিপাহী বিদ্রোহের মাধ্যমে মূলত ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম একটা বিদ্রোহী ভাব সবার ভিতরে জেগে ওঠে। তো আমরা এই সিপাহী বিদ্রোহ থেকে শুরু করব আগামী ক্লাসে, 1857 সাল থেকে, সেই সময় থেকে কিভাবে পরবর্তীতে 1905, আমরা আগামী ক্লাসে চেষ্টা করব 1947 পর্যন্ত একটানে শেষ করতে। আজকের ক্লাসটা যেহেতু অগ্রসর হতে পারি নাই। ওকে, তো বেস্ট অফ লাক সবাইকে। আমি আবারও সরি বলছি, আজকের ক্লাসে অনেক ডিস্টারবেন্স ছিল বিভিন্ন ভাবে। কোশ্চেন ছিল একটা ছোট্ট। হ্যাঁ বলেন। স্যার আসলে আমরা যে ইতিহাসগুলো যে পড়লাম আর কি, আমরা কয়েকটা ক্লাস গেল, 2-3টা, তো এখান থেকে আসলে রিটেনে কোনো কিছু থাকে কিনা? না, রিটেনের এখানে তেমন বিশেষ কিছু থাকে না। আপনি শুধু জনপদ থেকে একটা প্রশ্ন পাবেন। আমরা আগের ক্লাসে পড়লাম না, জনপদ থেকে একটা প্রশ্ন, হ্যাঁ জনপদ থেকে একটা প্রশ্ন কমন পাবেন এখানে। যেই জনপদগুলো আছে ওইখান থেকেই আপনার একটা প্রশ্ন আসবে, কমপক্ষে 5 নাম্বারের একটা প্রশ্ন হলেও লিখতে হবে এখানে রিটেনে। হ্যাঁ রিটেনে। আর এই যে ইতিহাস পড়তেছি মূলত এখান থেকে প্রশ্ন আসবে না, রিটেনের প্রশ্ন জাস্ট প্রিলির জন্য। হ্যাঁ, এখানে শুধু প্রিলির জন্য আর ঘটনার ক্রমগুলো আপনাদের মাথায় সেট করার জন্য। নাহলে 1905-এ যখন আপনি ঢুকবেন হঠাৎ করে নতুন কিছু মনে হবে, এই যা। আর বেসিক আমাদের, আমি আবারও বলছি, 1905 থেকেই মূলত আমরা গুরুত্ব দিব। এখানে প্রত্যেকটা ঘটনা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো জাস্ট আপনারা শুধু শুনে রাখেন, এখান থেকে 2-1টা প্রশ্ন আসতে পারে, প্রিলিমিনারিতে আসে, প্রায়ই আসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া একটু কথা ছিল। ভাইয়া আপনি যে ওই যে কনফিডেন্সের সাধারণ সংক্ষিপ্ত বইটা বলেছেন না, এটা 18 সালেরটা হলে কি হবে না? এটা নতুন কিনতে হবে? আসলে নতুনই কিনেন, কারণ তথ্যগুলো আপডেট হয়, তো একটু নতুন কিনলে ভালো। এটা তো ভাই অবজেক্টিভ সিস্টেম না, না ভাই, এটা তো পুরো মানে একদম হ্যাঁ ঢালাও লেখা, প্যাসেজ আকারে আর কি। হ্যাঁ প্যাসেজ আকারে, হ্যাঁ ওইটা পড়লে ভালো হবে আপনাদের জন্য। একটু কষ্ট করে হইলে ওইটা পড়েন, ভালো হবে। এমসিকিউ সিস্টেমটা আপনারা প্র্যাকটিস করেন। অনেকে বলতেছে যে মানে রিটেনেরটা পড়লে কি ইয়ে হয়ে যায়, প্রিলিটা হয়ে যায়, আন্তর্জাতিক আর বাংলাদেশটা। এখন কি আমরা রিটেনেরটাই পড়বো নাকি প্রিলিটা আলাদা পড়বো? রিটেন বাদ দেন, আগে প্রিলি পাস করেন, রিটেন বহু পড়তে পারবেন, রিটেন পড়ার সময় আছে। এখনই রিটেন চিন্তা করার লাভ নাই। আগে 4 লাখ থেকে 4.5 লাখ থেকে কমপ্লিট করে 15,000-এর ভিতরে আসেন, তারপর একটা পরে দেখা যাবে। রিটেনে পাস করবেন, অসুবিধা নেই, রিটেনে তো কঠিন কিছু না, প্রিলি পরীক্ষাই কঠিন বেশি। ঠিক আছে,
সমস্যা নাই, রিটেন নিয়ে এখন বিশেষ মাথা ঘামানোর দরকার নেই, প্রিলির দিকেই ধ্যান দেন। আর যতটুকু হওয়ার এটা এমনিতেই হয়ে যাবে। আমি ওইভাবে যেভাবে পড়াচ্ছি রিটেনের জন্য দেখবেন যে অনেক কিছু এমনিই পারবেন। ওকে, বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ।